জি ম্যাডাম, রেকর্ড অন করেছি। আচ্ছা, সো নরমাল কনসিস্টেন্সি হচ্ছে একটা পানির পরিমাণ, যে পরিমাণ পানি আমার সিমেন্টের দরকার। কেন দরকার? কারণ এই পরিমাণ সিমেন্ট একটা হাইড্রোলিক সিমেন্ট। সো হাইড্রোলিক সিমেন্ট মিন্স এর কনস্টিটিউয়েন্টস গুলো পানির সাথে রিঅ্যাক্ট করবে এবং তাদের মধ্যে তখন তারা এই রিঅ্যাকশনের ফলে যে কম্পাউন্ড তৈরি হবে সেই হাইড্রেটেড কম্পাউন্ড গুলা নিজেদের মধ্যে ইন্টারলকিং বন্ড তৈরি করবে এবং আলটিমেটলি একটা গ্র্যাজুয়ালি উইথ টাইম এটা একটা হার্ডেন মাস তৈরি করবে। সো তার মানে একাধারে তার রিঅ্যাকশনের জন্য আমাকে এই পানিটা দিতে হচ্ছে এবং আরো বিভিন্ন রিজন আছে যে কারণে আমাকে পানি অ্যাড করতে হয়, যেগুলো আমি একটু পরে তোমাদেরকে বলবো। সো আরে কি দেখেছিলাম গত ক্লাসে, যে সেটিং টাইম। সেটিং টাইম মানে যেটা আমি পানি অ্যাড করছি যখন সিমেন্টে, তখন সিমেন্টটা থাকছে হচ্ছে পেস্ট ফর্মে। সো এটা একটা সফট ফ্লোয়েবল একটা এলিমেন্ট, অর্থাৎ সেটা যেমন ইচ্ছে নাড়াচাড়া করা যাচ্ছে। সো আমি তখন সেটাকে যে শেপটা বা যে ফর্মটা দিতে চাচ্ছি সেই ফর্মটাতে আমি তখন তাকে দিতে পারবো। সো উইথ টাইম কি হবে, যেহেতু আমি বলেছিলাম যে এটা ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেটস তৈরি করে, সো আস্তে আস্তে সেই বন্ডিংটা স্ট্রং হতে থাকে, জেলটা শক্ত হতে থাকে, ফলে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে এটা সলিডিফাই হতে থাকে ওই সিমেন্ট পেস্টটা। তো এই সিমেন্ট পেস্টটা যখন সলিডিফাই হতে থাকে দ্যাট মিন্স তার বন্ড গুলো ফর্ম করে যাচ্ছে, তখন সেটা শক্ত হয়ে যায়। সো যখন থেকে তার বন্ড গুলা সেট হয়ে যাওয়া শুরু করে সেটাকে আমরা বলেছি তার যে টাইম ইলাপসড হচ্ছে, অর্থাৎ যতটুকু সময় মিক্সিং এর পরে পানির সাথে অ্যাড করার পরে যে সময় পরে গিয়ে তার এই ফরমেশন গুলা সেট হওয়া শুরু হয়ে যায় সেটাকে আমরা বলছি ইনিশিয়াল সেটিং টাইম। এবং যখন সেটিংটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ আমি তাকে ওই পেস্টটাকে যে শেপ দিয়েছি সেই শেপটা রিটেইন করে ফেলে, শক্ত হয়ে যায় এবং সাফিসিয়েন্টলি শক্ত হয়ে যায় যে এটা সার্টেন প্রেসার রেজিস্ট করতে পারে, তখন বলতে পারি যে হ্যাঁ এটা ফাইনালি সেট হয়ে গেছে। এবং যতটুকু সময় পরে ফাইনালি সে সেট হচ্ছে সেটাকে আমরা বলছি ফাইনালি সেটিং টাইম। সো তাহলে দেখা যাচ্ছে যে হাইড্রোলিক সিমেন্টের সাথে পানি অ্যাড করলে এইটার যে প্রপার্টিস গুলো ডেভেলপ হয়, তার যে ফিজিক্যাল এবং কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স গুলো ডেভেলপ হয়, সেগুলা জন্য আমাদের যে প্যারামিটারস গুলো ইম্পর্টেন্ট সেগুলোর মধ্যে একটা হচ্ছে নরমাল কনসিস্টেন্সি, আরেকটা হচ্ছে সেটিং। অর্থাৎ সিমেন্টের হাইড্রোলিক রিঅ্যাকশনের ফলে তার ভিতরে সেটিং প্রসেসটা ইনিশিয়েটেড হয়। সো এর সাথে সাথে আরেকটা টার্মিনোলজি আজকে আমরা একটু ব্রিফলি জানবো, সেটা হচ্ছে হার্ডেনিং। Hardening is the process of gaining strength. Setting is the process of what? Process of solidification or beginning. A initial setting time দেখো ডেফিনিশন বলেই দিচ্ছি, beginning of solidification, তাই না? অর্থাৎ সে সলিডিফাই হচ্ছে, সে তার যে শেপটা আছে সেটাকে সে রিটেইন করছে। আর হার্ডেনিং হচ্ছে প্রসেস অফ গেইনিং স্ট্রেংথ। ঠিক আছে? সো এটার আমরা পরে আমরা যখন এক্সপেরিমেন্ট 3 করব নেক্সট ক্লাসে তখন আমরা এটা সম্পর্কে আর একটু ডিটেইলসে জানবো। সো লাস্ট ক্লাসে আমরা যখন আমাদের থিওরি ক্লাসে দেখেছিলাম যে মেইন যে বেসিক ইনগ্রেডিয়েন্ট গুলা থাকে সিমেন্টের, সিমেন্ট বানানোর জন্য যে র মেটেরিয়ালস গুলো আমরা ইউজ করি সেগুলোকে আমরা কিনের মধ্যে যখন হাই টেম্পারেচারে মিক্স করি তখন সেখানে বার্নের ফলে কি তৈরি হচ্ছে, সেই ক্লিংকার। সেই ক্লিংকারের সাথে আমরা জিপসাম অ্যাড করে এবং এটাকে ক্লিংকারটাকে গ্রাইন্ড করে তারপর তার সাথে জিপসামকে অ্যাড করলে আমরা হাইড্রোলিক সিমেন্ট পেয়ে থাকি। এখন আমার এই যে বেসিক ইনগ্রেডিয়েন্টস গুলো যে আমরা ইউজ করছি এগুলা বিভিন্ন রকম হতে পারে, তাই না? সো এটার উপর ডিপেন্ড করে সিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স ভ্যারি করে। তারপর যখন এই যে ক্লিংকারটা সে তৈরি করছে, এই ক্লিংকারের মধ্যে বেসিক্যালি এই ক্যালসিয়াম সিলিকেটস এবং এই অ্যালুমিনেটস গুলাই কিন্তু ফর্ম হয়ে থাকে। কোথায় গেল? এটার ভিতরে কিন্তু এই কম্পাউন্ডস গুলো ফর্ম হয়ে থাকে। তোমরা কি বুঝতে পারছো আমার কথা স্টুডেন্টস? Yes, ma'am. ওকে, সো তাহলে দেখা যাচ্ছে কি ক্লিংকারের মধ্যে যখন এই যে এর আগে যে ছবিটা দেখালাম এই যে র ইনগ্রেডিয়েন্ট গুলো লাইমস্টোন, ক্লে, স্যান্ড, শেল, আয়রন ওর যা যা আমি অ্যাড করছি তারা যখন এই হাই টেম্পারেচারে কম্বাইন্ড হচ্ছে তাদের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে, দে ফর্ম দ্য ক্লিংকার। এই ক্লিংকারের সাথে আবার আমি অ্যাডিটিভ হিসেবে অ্যাড করছি জিপসাম। জিপসাম কেন অ্যাড করছি আমি বলছি একটু পরে। সো তখন দেখা যাচ্ছে যে এর ভিতরে যে কেমিক্যাল কম্পাউন্ডস গুলা ফর্ম হচ্ছে সেগুলো হচ্ছে এগুলো কি কি, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট এবং টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড। সো এই চারটা এলিমেন্টই যখন কি হচ্ছে পানি আমি অ্যাড করছি এরাই পানির সাথে রিঅ্যাক্ট করছে এবং ক্যালসিয়াম হাইড্রেট সিলিকেট জেল
বা ক্যালসিয়াম অ্যালুমিনেট জেল বা ফেরাইট জেল তৈরি করছে এবং এদের মধ্যে বন্ডিং এর ফলে সিমেন্টটা আস্তে আস্তে সেট হচ্ছে, দেন ফার্দার রিঅ্যাকশনের মাধ্যমে সে হার্ডেন হচ্ছে এবং সে স্ট্রেংথ ডেভেলপ করছে। তবে এই যে এলিমেন্টস গুলো এখানে কম্পাউন্ডস গুলো যে তৈরি হচ্ছে, এরা কি বললাম যে এরাই কিন্তু পানির সাথে রিঅ্যাক্ট করছে, তার মানে তার সেটিং এর জন্য এরা দায়ী, হার্ডেনিং এর জন্য এরা দায়ী। এদের হাইড্রোলিক রিঅ্যাকশনের জন্যই সিমেন্ট এরকম একটা বাইন্ডার ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে, যেই জন্য তাকে আমরা কনস্ট্রাকশনে ইউজ করে থাকি। বাট এই যে এলিমেন্টস গুলো আছে, যে কম্পাউন্ডস গুলো তৈরি হচ্ছে, তাদের সবার রিঅ্যাকশন রেট কিন্তু সেম না, এবং এই যে তাদের যে ভ্যারিয়েশনটা, এইটার কারণে কিন্তু আমাদের সিমেন্টের ক্যারেক্টারিস্টিক্স ওয়াইডলি ভ্যারি করে। আমরা একটু পরে সেগুলো ডিটেইলসে জানবো। সো যদি আমরা দেখি ট্রাইক্যালসিয়াম সিলিকেট, যেটাকে আমরা আরেকটা নাম দিয়েছি অ্যালাইট, এই নামে তাকে ডাকা হয়, কি বলা হচ্ছে যে ইট হাইড্রেটস এন্ড হার্ডেন্স র্যাপিডলি, অর্থাৎ এটা পানির সাথে খুব ফাস্ট রিঅ্যাক্ট করে। সো যে ফাস্ট রিঅ্যাক্ট করবে তার হাইড্রেশনও দ্রুত হবে এবং তার হার্ডেনিং প্রসেস অর্থাৎ তার স্ট্রেংথ ডেভেলপমেন্ট প্রসেসও দ্রুত হবে। সো দেখা যায় যে সিমেন্টের যে স্ট্রেংথ ডেভেলপমেন্ট, সেটা একটা উইথ টাইম একটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ে। সো তার যে আর্লি স্ট্রেংথটা সেটা ডিউ টু ট্রাইক্যালসিয়াম সিলিকেটের জন্যই হয়ে থাকে। দেন হচ্ছে ডাইক্যালসিয়াম সিলিকেট, যেটা আরেকটা নাম হচ্ছে বেলাইট। এটার বেলা কি বলা হচ্ছে যে ইট হাইড্রেটস এন্ড হার্ডেন্স স্লোলি, অর্থাৎ এটা খুব স্লো রেটে পানির সাথে অ্যাবজর্ব করার পরে রিঅ্যাকশন রেটটা তার স্লো এবং তার স্ট্রেংথ ডেভেলপমেন্ট রেটটাও স্লো। তার মানে সিমেন্টের স্ট্রেংথের মধ্যে লেটার স্ট্রেংথ অর্থাৎ পরবর্তীতে যখন সিমেন্টটা ডেভেলপ মানে সলিডিফাই হয়ে যায়, গ্র্যাজুয়ালি স্ট্রেংথ ডেভেলপ করে, দেন তার যে লেটার এই যে স্ট্রেংথটা বেসিক্যালি ডাইক্যালসিয়াম সিলিকেটের জন্য হয়ে থাকে। দেন হচ্ছে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। এইটা দেখো কি বলছে, হাইড্রেটস এন্ড হার্ডেন্স কুইকেস্ট, অর্থাৎ এটা এত ফাস্ট পানির সাথে রিঅ্যাক্ট করে যে তুমি পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবা যদি এটার সাথে যদি এটাকে আমি স্লো করার জন্য কোনো কিছু না অ্যাড করি, তাহলে এটা খুব দ্রুত রিঅ্যাক্ট করে সিমেন্টটাকে সলিড করে ফেলছে। এই ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের রিঅ্যাকশনকে স্লো করার জন্যই জিপসাম অ্যাড করা হয়। ওই যে আমরা একটু আগে ছবিতে যে দেখলাম যে জিপসাম অ্যাড করছি আমরা অ্যাডিটিভস হিসাবে। সো এইটার কাজটা কি, এইটা ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের সাথে রিঅ্যাক্ট করে এবং ফলে এটাকে সে ধরে রাখে, এটাকে হাইড্রেটেড হতে দেয় না, হাইড্রেশন রিঅ্যাকশন প্রসেসটাকে স্লো করে দেয়, রিটার্ড করে। পরবর্তীতে এটা উইথ টাইম লেটার এই যে গিয়ে এটা তখন পানির সাথে রিঅ্যাক্ট করে। কারণ এটাকে যদি আমি এটা রিঅ্যাকশনটাকে যদি আমি স্লো করে না দিই, বাধা না দিই, তাহলে কি হবে, সিমেন্টে পানি অ্যাড করে কিছুক্ষণের মধ্যে সিমেন্টটা সেট হয়ে যাবে এবং তখন সেটা আমি যেমন ইচ্ছে মোল্ড করে শেপ দিতে পারবো না। আরেকটা হচ্ছে কি টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড, আমরা যে আয়রন ওর অ্যাড করেছি, সেই আয়রন ওরের আয়রনের সাথেই লাইমস্টোনের রিঅ্যাকশনে এই টেট্রাক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইড তৈরি হচ্ছে। এটার হাইড্রেশন রিঅ্যাকশন ফাস্টার, বাট এটার স্ট্রেংথ কন্ট্রিবিউশন কিন্তু খুবই কম, অর্থাৎ এর স্ট্রেংথে তার কন্ট্রিবিউশন খুব ইনসিগনিফিক্যান্ট। বাট এইটার যেটা হয় যে এটা দুটো কাজ, একটা হচ্ছে যে আমার যে সিমেন্টের যে কালারটা, দেখো ডার্ক কালারটা, এইটা কিন্তু তৈরি হয় ডিউ টু প্রেজেন্স অফ দিস এলিমেন্ট, অর্থাৎ এই ফেরাইটের কারণে এটা কালারটা এরকম কালচে টাইপ। এবং এটা যেটা করে, কিনের মধ্যে যে হাই টেম্পারেচারে যখন আমি এগুলোকে বার্ন করছি ক্লিংকার ফর্মেশনের জন্য, তখন সেটা টেম্পারেচারটাকে একটু স্লো করে কন্ট্রোল করে যাতে প্রপার ক্লিংকার ফর্মেশন হয়। অর্থাৎ এটা একটা আমার রিটার্ডার হিসাবে বা ফ্লাক্স হিসাবে ইউজ হয়ে থাকে ইন দা কিন, অর্থাৎ আমার কিনের মধ্যে যে ক্লিংকার তৈরি হচ্ছে সেখানে এটা টেম্পারেচারটাকে লো করার জন্য কাজ করে থাকে। সো তাহলে দেখা যাচ্ছে যে সিমেন্টের ক্লিংকারের ভিতর যে মেইন কনস্টিটিউয়েন্টস গুলা, তার ভিতরে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট এবং ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটি বেসিক্যালি স্ট্রেংথে কন্ট্রিবিউট করে থাকে এবং মেজরলি কন্ট্রিবিউটেড হচ্ছে বাই C3S and C2S। সো তাহলে দেখা যাচ্ছে যে এই যে ইনগ্রেডিয়েন্টস গুলা C2S C3S, এদের পার্সেন্টেজ কতটুকু থাকবে, অর্থাৎ এটা কি পরিমাণে থাকবে, ইট ডিপেন্ডস যে আমি র মেটেরিয়ালে এই যে লাইমস্টোন, আয়রন ওর, স্যান্ড, সিলিকা এগুলো যে নিচ্ছি, এগুলা কি পরিমাণে নিচ্ছি, সেই বেসিক র মেটেরিয়াল গুলো কম্পোজিশন কি, তাদের পার্সেন্টেজ ভ্যারিয়েশন কি, তার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের সিমেন্ট তৈরি করতে পারি। এই যে আমি যে কম্পোজিশনটা দেখালাম, এইটা বেসিক্যালি তোমাদেরকে আমি 201 এর ক্লাসে বলেছিলাম যে আমাদের যে
পোর্টল্যান্ড সিমেন্ট আমরা বলছি, বা যে সিমেন্টটা আমাদের প্রথম এই যে এখন যে সিমেন্ট গুলো ইউজ করে, এটা যে বেসিক প্যাটার্নটা সেটা এসেছিল কবে 1820 তে জোসেফ এলস্টিন এটাকে প্যাটেন্ট করেছিলেন, এবং উনি যে সিমেন্টটা বানিয়েছিলেন সেটার নাম ছিল অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1। কেন টাইপ 1? দ্যাট ইজ দ্য বেসিক টাইপ অফ সিমেন্ট, যেটাতে উনি স্পেসিফিক সার্টেন টাইপের লাইমস্টোন এবং অন্যান্য র ইনগ্রেডিয়েন্ট ইউজ করেছিলেন। তো তাদের রিঅ্যাকশনের ফলে যে সিমেন্টটা তৈরি হয়, যেটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1 বলি, তাতে দেখো পার্সেন্টেজ অফ C3S হচ্ছে 50%, C2S হচ্ছে 25, C3A হচ্ছে 12, অ্যালুমিনাম ফেরাইট হচ্ছে 8% এবং জিপসাম হচ্ছে 3.5% বা এরকম আর কি, বা 4%। জিপসামটা কিন্তু আবার খুব বেশি দেওয়া যায় না, কারণ এতে করে সিমেন্টের অন্যান্য ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি এফেক্টেড হয়, সিমেন্ট আনসাউন্ড পসিবিলিটি বেড়ে যায়। সো এইসব কারণে কিন্তু জিপসামের পার্সেন্টেজটা একটু লো রাখতে হয়, যে তুমি খুব ইচ্ছা মতো দিয়ে দিবা তা কিন্তু সম্ভব না। সো তাহলে দেখা যাচ্ছে যে এই যে কম্বিনেশনটা, এটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1 অ্যাকর্ডিং টু ASTM ডেফিনিশন, ASTM C150 ডেফিনিশন ওয়াইজ এটা হচ্ছে অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট টাইপ 1। সো আমি যদি র মেটেরিয়ালের ইনগ্রেডিয়েন্ট গুলোকে এমন ভাবে ভ্যারি করি বা কম্বাইন করি যে এই পার্সেন্টেজ গুলোকে আমি চেঞ্জ করতে পারবো, তখন কি আমরা চাইলে ডিফারেন্ট টাইপের সিমেন্ট ইউজ করতে পারি, মানে ম্যানুফ্যাকচার করতে পারি। ডিফারেন্ট টাইপের সিমেন্টটা কেন লাগবে? আমরা কনস্ট্রাকশন কি ভ্যারাইটি অফ কনস্ট্রাকশন করি, তাই না? সে আমরা রাস্তা বানাচ্ছি, আমরা বিল্ডিং বানাচ্ছি, আবার বিল্ডিং এর ভিতরে কিছু পার্ট হচ্ছে আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার, যে ফুটিং, ম্যাট, ফাউন্ডেশন বা বেসমেন্ট, যেগুলো আমরা দেখতে পাও আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট। তারপরে ধরো আমরা বড় বড় ড্যাম বানাচ্ছি যে পানি কন্ট্রোলের জন্য। তো এই যে এক একটা ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার আমরা বানাচ্ছি, সব জায়গায় কি আমার সেম টাইপ সিমেন্ট আমি ইউজ করতে পারবো? তোমাদের কি মনে হয়? কেন পারবো না? কেন পারবো না? ওয়েদারের উপরে এরকম। আচ্ছা, সিমেন্ট যখন রিঅ্যাক্ট করে পানির সাথে, তখন তার অনেক হিট ইভলভ হয়, এটা রিঅ্যাকশনের কারণে প্রচুর হিট তৈরি হয়। তো যেটা হচ্ছে যে এইটার ভিতরে এই যে কনস্টিটুয়েন্টস গুলো আছে তাদের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে যে হিটের পার্সেন্টেজটা কিরকম হবে। অর্থাৎ আমরা জানি যে C3S ফাস্ট রিঅ্যাক্ট করে, যে ফাস্ট রিঅ্যাকশনের ফলে কি হিট ইভলভ বেশি হবে, আর C2S স্লো রিঅ্যাক্ট করে তাহলে এর হিট ইভলভ কম হবে, অর্থাৎ এটা থেকে হিট তৈরি হবে কম। ওয়ারেস আবার C3A এটার পার্সেন্টেজ অনেক বেশি, যদি আমি জিপসাম না দিতাম তাহলে এটা অনেক ফাস্ট রিঅ্যাক্ট করতে এবং প্রচুর হিট ইভলভ করতে, যদি আমি এটার পার্সেন্টেজ বাড়াই দিই তাহলে হিট ইভলভও বেশি হবে। এখন আমরা ধর একটা রাস্তা বানাচ্ছি, তাহলে রাস্তাতে কি ওপেন সারফেস অনেক বেশি, ফলে এখানে যদি আমি এমন সিমেন্ট ইউজ করলাম যেটাতে প্রচুর হিট ইভলভ হবে, সমস্যা নাই, কারণ প্রচুর সারফেস এরিয়া অ্যাভেলেবল আছে, হিট বের হয়ে চলে যাবে। বাট ধর আমি একটা ড্যাম বানাচ্ছি, ড্যামের বেলা কি হচ্ছে, তার সারফেস এরিয়া কম বাট তার হাইট অনেক বেশি, তার ভলিউম অনেক বেশি, তাহলে ভিতরের অংশটুকুতে যখন রিঅ্যাকশন হচ্ছে তখন কি হচ্ছে, যে হিট তৈরি হচ্ছে সেই হিটটা বের হওয়ার সুযোগ পাচ্ছে না। বা আমি যখন পাইল কাস্ট করছি, তোমরা পাইল কাস্টিং দেখেছো? পাইল কোনগুলাকে বলে? ওই কোন স্ট্রাকচার নিচে যেটা করে আর কি, অর্থাৎ আমার মাটির নিচে মাটিকে কনসলিডেট করতে, শক্ত করার জন্য, তার স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা কিছু পিলারের মতো বা কলামের মতো ওখানে গেঁথে দিচ্ছি, জানা সিম্পল ভাষায় যদি বলি, যেগুলোকে আমরা পাইল বলছি। তো ওখানে কি হচ্ছে, হিট বের হওয়ার জায়গা পাচ্ছে। তো সেই সব জায়গাতে যদি আমি এমন সিমেন্ট ইউজ করি যেটাতে প্রচুর হিট ইভলভ হবে, তাহলে কি হবে, হিট বেরোতে পারবে না, ফলে আমার ওই কংক্রিটটাই ক্র্যাক ফর্ম করবে এবং এটা আলটিমেটলি আমি যে পারপাসে জন্য ডিজাইন করছি সেটা সার্ভ করতে পারছে না। তো তাহলে এক একটা জায়গার জন্য আমার এক এক ধরনের সিমেন্ট লাগবে, যেখানে আমি অনেক বেশি হিট ইভলভ করতে পারবো, অর্থাৎ যেমন রোডের মধ্যে, ব্রিজের মধ্যে, তখন আমি কিন্তু C3S বা C3A বাড়াই দিতে পারি। ওয়ারেজ আবার তার মানে কি, আমার সেখানে লাগবে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট। আবার যেখানে আমার হিটটা যাতে স্লো বের হয়, যেমন ড্যামের কথা বললাম, তো এইসব জায়গাতে আমার কি করতে হবে, এমন সিমেন্ট ইউজ করতে হবে যেটাতে আমার হিট আস্তে আস্তে জেনারেট হবে, স্লোলি রিলিজ হবে, তখন সেখানে আমি C3A কে কমাই দিব, C2S কে বাড়াই দিব, তাই না? এটুকু তো বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে এক একটা কাজে আমি এক এক ভাবে র মেটেরিয়াল ইনগ্রেডিয়েন্ট গুলার কম্পোজিশন কে চেঞ্জ করে ডিফারেন্ট টাইপের সিমেন্ট রেডি করতে পারি। যেমন ASTM C150 দেখো যে বিভিন্ন টাইপের সিমেন্টের কথা এখানে বলছে, টাইপ 1,
অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট, টাইপ 2 মডারেট সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্ট, এগুলো ডিটেইলস আমরা আমাদের থিওরি ক্লাসে আরো পড়বো। যেমন এখানে দেখো টাইপ 1A, এই কথাটা যখন বলা হচ্ছে তখন কি বলা হচ্ছে, নরমাল এয়ার এন্ট্রেনিং সিমেন্ট। আবার একই ভাবে টাইপ 2A, এটা কি মডারেট সালফেট রেজিস্ট্যান্স এয়ার এন্ট্রেনিং সিমেন্ট। এই এয়ার এন্ট্রেনিং সিমেন্টটা কি, এই টার্মটা এখন একটু দেখে রাখো, আমরা পরে যখন সেটিং করব তখন আমরা এটা আরেকটু ডিটেইলসে দেখে নিব। এই যে দেখো টাইপ 4 লো হিট অফ হাইড্রেশন, অর্থাৎ তার মানে কি এটা আমি কোথায় ইউজ করব, টাইপ 4টা বলো তো, একটু আগে বলেছি। এক্স্যাক্টলি। আর কোথায়, এই যে হাই আর্লি স্ট্রেংথ টাইপ 3 কোথায় ইউজ করব, হ্যাঁ, অর্থাৎ যেসব জায়গায় আমার সারফেস এরিয়া অনেক বেশি আছে যাতে ইভালুয়েটেড হিটটা বের হয়ে যেতে পারে, সেই সব জায়গাতে আমরা হাই আর্লি স্ট্রেংথ সিমেন্টটাকে ইউজ করব। এই যে দেখো এখানে এই যে কম্পোজিশনটা দেখো, দেখেছো এটা একটা টিপিক্যাল কম্পোজিশন দেওয়া আছে। দেখো এই যে টাইপ 2 তে কি হচ্ছে, এটা একটা সালফেট রেজিস্ট্যান্ট সিমেন্ট। সালফেট রেজিস্ট করতে গেলে আমাকে C3A কমাই দিতে হবে যাতে আর্লি স্ট্রেংথ ডেভেলপমেন্ট কম হয়, জিপসামের পরিমাণ কম থাকে। এই দেখো এখানে C3A C2 এর থেকে কম। একইভাবে আমাকে C3S কেও কমাই দিতে হবে, এখানে তাই করেছে, আর C2S কে বাড়িয়ে দিয়েছে। এই দেখো লো হিট অফ হাইড্রেশন, এই যে দেখো C2S কত, টাইপ 1 এ ছিল C2S 25%, সেখানে লো হিটে হচ্ছে 50%। আর উল্টা দেখো C3S কে কমাই দিয়েছে, 50 ছিল 25 হয়ে গেছে, কারণ আমার হিট ইভলভ যাতে কম হয়। C3A দেখো কত কম, 5%। whereas হাই আর্লি স্ট্রেংথ, এই যেটা দেখো C3S কে বাড়ালাম, C3A কে বাড়ালাম, C2S কে অনেক কমাই দিলাম। সো তাহলে আমার ডিপেন্ডিং অন মাই রিকোয়ারমেন্ট আমরা ডিফারেন্ট কম্পোজিশনের সিমেন্ট ইউজ করে থাকি। সো এটা ছিল AS10 টিপিক্যাল, যেটা অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের। হ্যাঁ বলো ম্যাম, টাইপ 3 আর 4 এ যখন C3S তো টাইপ 3 তে 60% আর 4 এ হচ্ছে 25%, তো এখানে কি ইনিশিয়াল সেটিং টাইমটা ভ্যারি করবে? অবশ্যই ভ্যারি করবে, অবশ্যই ভ্যারি করবে। মানে তোমার সেটিংটা হচ্ছে কি, যত দ্রুত রিঅ্যাকশন হবে সেটিং তত দ্রুত হবে। আমি একটু পরে জিনিসগুলো তোমাদেরকে বুঝাবো, ঠিক আছে? জি ম্যাম। ওকে, তো তাহলে দেখা যাচ্ছে এটা ছিল আমার AS10 টাইপ 1 to 5 বিভিন্ন ধরনের সিমেন্ট, যেটাতে আমরা কি করছি, যে এই যে র ইনগ্রেডিয়েন্ট গুলো ছিল অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের, লাইমস্টোন, ক্লে, শেল, তারপরে স্যান্ড, যা যা ইউজ করছিলাম সেগুলার কন্টেন্ট গুলাকে ভ্যারি করে আমি এই বিভিন্ন কম্পোজিশন তৈরি করতে পারছি। সো এগুলো ছাড়াও এখন কিন্তু আমরা আরো কিছু সিমেন্ট ইউজ করি, যেগুলো এই অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের সাথে কিছু অ্যাডিটিভস অ্যাড করা হয়, এগুলোকে বলা হয় ব্লেন্ডেড সিমেন্ট। এই ব্লেন্ডেড সিমেন্টের মধ্যে এই যে আমি বলছিলাম যে অ্যাডিটিভস হিসেবে আমরা কাকে ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের পোজোলান ম্যাটেরিয়াল। পোজোলান ম্যাটেরিয়াল কাদেরকে বলা হয়, যারা বেসিক্যালি যাদের মধ্যে সিলিকেটস কন্টেন্টস বেশি থাকে এবং দে আর ভেরি ফাইন পার্টিকেলস, এবং মোস্ট অফ দেম হচ্ছে সোর্স হচ্ছে ন্যাচারাল কিছু সোর্স, যেগুলো তোমার বিভিন্ন প্রসেসের রেসিডিউ হিসেবে বের হয়ে আসে। যেমন তোমার ফ্লাই অ্যাশ হচ্ছে থার্মাল প্ল্যান্টের তোমার কোল অ্যাশ, যেটা সেটা রেসিডিউ। ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ কি, আমার ব্লাস্ট ফার্নেস অর্থাৎ যেখানে আয়রন বা অন্য ধরনের মেটালিক স্মেল্টিং বা লিকুইড ফর্ম তৈরি করা হয় মেটালে, সেখানে হাই টেম্পারেচারে ওই র ইনগ্রেডিয়েন্ট গুলোকে বার্ন করা হয়। তো সেইখানে দেখা যায় যে আমরা ওখানে ফ্লাক্স হিসাবে যখন ওখানে লাইমস্টোন বা ডলোমাইট ইউজ করছি, তার সাথে কোক এবং রিয়াকশনের ফলে ওই আয়রন ওরের রিয়াকশনের ফলে রেসিডিউ হিসাবে এই স্ল্যাগ গুলা তৈরি হয়, যেগুলা তোমার আকার ছোট ছোট হতে পারে আবার বড় বড় হতে পারে, ডিপেন্ডিং অন কি রেটে সেটাকে আমরা কুল করছি, ঠান্ডা করছি। তো সেই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, দেন ভলকানিক অ্যাশ, এই সব মেটেরিয়াল গুলাকে অ্যাডিটিভস হিসেবে অ্যাড করা হয়। এই জিনিসগুলোকে কেন আমরা অ্যাডিটিভস হিসেবে অ্যাড করছি, কারণ দেখা যাচ্ছে যে এই এলিমেন্টস গুলা কিন্তু নিজেরা তাদের কোনো কিন্তু সিমেন্টিয়াস প্রপার্টি না, অর্থাৎ তাদের কিন্তু ওইসব বন্ড ফর্ম, সেই জেল ফর্ম এগুলো করতে পারে না। বাট যখন এদেরকে আমি সিমেন্টে অ্যাড করি, এর সাথে যখন পানি অ্যাড করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে তারা ওই লাইমস্টোনের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে তখন সিমেন্টিয়াস এলিমেন্ট তৈরি করছে, এবং সেগুলা অনেক ফাস্ট স্ট্রেন ডেভেলপ করে এবং অনেক ডিউরেবিলিটি অনেক বাড়ায় দেয়, যেটার কারণে দেখা যায় যে এখন ওয়াইডলি এই ব্লেন্ডেড সিমেন্ট গুলাই ইউজ হয়ে থাকে। এই সিমেন্ট গুলো ইউজ করার আমাদের দু ধরনের অ্যাডভান্টেজ, একটা টেকনিক্যাল, যেটা অলরেডি বললাম যে এটা আমার সিমেন্ট পেস্টের স্মুথনেস কে বাড়ায়, ওয়ার্কেবিলিটি বাড়ায়, এটা টেক্সচারটাকে সুন্দর করে, স্ট্রেন ডেভেলপমেন্ট ফাস্টার করে, কোয়ালিটি ডিউরেবিলিটি বাড়াচ্ছে। এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কি, এই যে এখানে আমরা দেখো
অ্যাডিটিভস হিসেবে যাদের ইউজ করছি তারা কি, তারা বিভিন্ন আমার ইয়েতে বিভিন্ন প্রসেসের রেসিডুয়াল এলিমেন্টস, তাই না মোস্টলি। সো এগুলোকে আমি যখন ইউজ করে ফেলছি তাহলে এগুলো এনভায়রনমেন্টাল লোডকে কমাচ্ছে। সেকেন্ডলি এদেরকে অ্যাড করছি যখন আমি, তার মানে আমি আমার যে বেসিক র ইনগ্রেডিয়েন্ট গুলো যে লাইমস্টোন, এগুলো কি ন্যাচারাল ম্যাটেরিয়াল, ওগুলোর পরিমাণকে আমি কমাই দিচ্ছি। ফলে আমার ন্যাচারাল রিসোর্সকে আমি কনজার্ভ করছি, সেটাকে রক্ষা করছি। অন্যদিকে আমি বিভিন্ন প্রসেসের যে রেসিডুয়াল এলিমেন্টস গুলো আছে যেগুলোকে আমাকে আলটিমেটলি এনভায়রনমেন্টে ডাম্প করতে হতো, সেইগুলাকে আমি কাজে লাগাচ্ছি ইন ফরমেশন ইন ম্যানুফ্যাকচারিং অফ ব্লেন্ডেড সিমেন্ট। সো তাহলে এনভায়রনমেন্টালি এটা আমাকে বেনিফিটেড করছে। সো এটা দু ধরনেরই ইম্পর্টেন্স আছে। তো ব্লেন্ডেড সিমেন্টকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা যায় ডিপেন্ডিং অন আমি এখানে অ্যাডিটিভস হিসেবে কি ইউজ করছি। সো এগুলো আমরা ডিটেইলস ক্লাসে ইনশাআল্লাহ দেখবো। সো একটা শুধু দেখাই দিই যে এখানে দেখো প্রথম যে টাইপটা যেটাতে আমরা ফ্লাই অ্যাশ ইউজ করে থাকি, এটাকে বলা হয় যে পোর্টল্যান্ড পোজোলান সিমেন্ট বা পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট। এইটা হচ্ছে এসএমসি 595 ক্যাটাগরি যে কম্পোজিট যে ভাগগুলো আছে সেগুলো আমি এখানে দেখাচ্ছি। সো এর মধ্যে যে এইটা যেটা এই আমরা কিন্তু আমাদের কনস্ট্রাকশনে ওপিসি ছাড়াও এই পিসিসি টাইপের সিমেন্টটাও অনেক ইউজ করে থাকি। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন আরো বিভিন্ন এক্সপেরিমেন্ট করব বা আমাদের থিওরি ক্লাসে যখন পড়ব তখন এই ওপিসি অথবা পিসিসি এই টার্মিনোলজি গুলো খুব ফ্রিকোয়েন্টলি আসবে, কারণ আমরা মোস্ট অফ দ্য কেসে এই দুই ধরনের সিমেন্টই ইউজ করে থাকি। সো তার মানে পিসিসি মানে কি, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, ইটস এ টাইপ অফ ব্লেন্ডেড সিমেন্ট যার মধ্যে একটা সার্টেন পার্সেন্টেজে ফ্লাই অ্যাশ থাকে অ্যাজ অ্যাডিটিভস। এটুকু বুঝেছো? তোমরা এটুকু বুঝেছো? জি ম্যাম। ওকে। সো তাহলে আমরা কি দেখলাম, একটা টাইপ দেখলাম অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের বিভিন্ন টাইপ ম্যাম দেখলাম। ফ্লাই অ্যাশ কি ভালো লাগছে না? হ্যাঁ, একটা সার্টেন লেভেল পর্যন্ত তো আমরা দিতেই পারি, বাট একটা সার্টেন পার্সেন্টেজের বেশি দিলে সেটা আবার ডেফিনেটলি তোমার কি হবে, তোমার সিমেন্টের কাজ কি, মেইনলি এটা একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল, বাইন্ডিং এর জন্য দায়ী কে, C3S C2S এরা। তো একটা সার্টেন পার্সেন্টেজের যদি তারা না अवेलेबल থাকে তাহলে আলটিমেটলি পোজোলানের সাথে রিঅ্যাক্ট করবে কে, তোমার পোজোলান নিজে তো সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল না। তো তাহলে যদি আমি এদেরকে বেশি দেই তাহলে আমার সিমেন্টের যে মেইন কনস্টিটিউয়েন্টস তাদের যদি কমাই দেই তখন কি হবে, তাহলে পোজোলান কার সাথে রিঅ্যাক্ট করবে, সে তো সিমেন্টিয়াস তৈরি করবে, সিমেন্টিয়াস এলিমেন্ট তৈরি করবে, বাট তৈরি করার জন্য অ্যাকচুয়াল তো লাইম এলিমেন্টস গুলো থাকতে হবে যেটা আমার সিমেন্টের মেইন কনস্টিটিউয়েন্টস, তাই না? সো খুব বেশি পোজোলান অ্যাড করাটা উচিত না। কিন্তু তোমার এই যে আমার স্ল্যাগ এর মধ্যে কিন্তু নিজে সে তোমার সিমেন্টিয়াস প্রপার্টি আছে বিধায় দেখো এই যে স্ল্যাগ সিমেন্টের ভিতরে মোস্ট অফ দ্য হচ্ছে, কারণ এর ভিতরে কি থাকছে, যেটা আগে বলেছিলাম স্ল্যাগে কি আছে, লাইমস্টোন আয়রন ওরের সাথে রিঅ্যাক্ট, আয়রন ওর দেন তোমার কোক অর্থাৎ কার্বন এদের সাথে রিঅ্যাক্ট করছে, সিলিকেটস এর সাথে রিঅ্যাক্ট করছে, ফলে এটার মধ্যে সবগুলো এলিমেন্টসই আছে। ঠিক আছে, সেই কারণে ক্যালসিয়াম সিলিকেট হাইড্রেটস গুলা খুব ইজিলি ফর্ম হচ্ছে। ঠিক আছে, সো তার মানে এখানে যে ফ্লাই অ্যাশ ইউজ করছি সেটার বেলা আমাদের কিছু রেস্ট্রিকশনস আছে, সেগুলো আমরা পরে থিওরি ক্লাসে আরো ডিটেইলসে পড়বো। আমরা একটু ফাস্টার যাই। সো আমরা এই ক্লাসিফিকেশন গুলো দেখলাম। আরেকটা আচ্ছা এখানে যেটা হচ্ছে যে আমরা যখন এই যে এগুলাকে অ্যাড করছি অ্যাডিটিভস, তার মানে কি আমার এইখানে এই যে কনস্টিটিউয়েন্টস গুলো যে তৈরি হচ্ছে যে লাইমস্টোন টাইমস্টোন, তাহলে আমার লাইমস্টোন সিলিকা এগুলা আমি কি কম্বিনেশনে নিব, আমার টার্গেটটা কি থাকবে, আমি C3S কে কমাতে চাবো নাকি C2S কে কমাতে চাবো নাকি C3A কে কমাতে চাবো এই ব্লেন্ডেড সিমেন্টে, বলো তো কাকে কমানো দরকার আমার? আমি একটু আগে বলেছি ব্লেন্ডেড সিমেন্টটা কি আমার এটা ওয়ার্কেবিলিটি বাড়ায়, ফাস্টার হার্ডেন হয়, তাই না, ফাস্টার তার স্ট্রেংথ ডেভেলপমেন্ট হয়, তাহলে আমি কোনটা কমাতে চাবো? C3A C2S ম্যাডাম, C2S কাকে কমাতে চাবো? C3A C2S C2S কে কমাবো, অর্থাৎ যেটা স্লো হার্ডেনিং হয়, যার স্লো স্ট্রেংথ ডেভেলপমেন্ট হয় সেটাকে কমাবো। অর্থাৎ এক্ষেত্রে আমি C2S যেটার জন্য রেসপন্সিবল যে এলিমেন্ট গুলা র ইনগ্রেডিয়েন্ট আমরা সেই জিনিসগুলাকে কমাবো। এটা দেখো আরেকটা ক্লাসিফিকেশন BDSEN, আমি আগেও বলেছি যে এটা হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড, যেটা আমরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড থেকে ওটাকে রিসেম্বল করে আমরা এই স্ট্যান্ডার্ডটাকে তৈরি করছি। সেটার ক্লাসিফিকেশনটা এখানে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, এগুলো ক্লাসে আমরা থিওরি ক্লাসে আরো ডিটেইলসে জানবো। এই যে সেম 1 মানে সিমেন্ট টাইপ 1, সেম 2 মানে সিমেন্ট টাইপ 2, সেম 3 সিমেন্ট টাইপ 3। সো সেম 1 কি OPC অর্থাৎ অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট যেটা ASTM টাইপ 1, দেন হচ্ছে তোমার
পিসিসি হচ্ছে ব্লেন্ডেড সিমেন্টের, পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট, এরকম যে এইগুলোর মধ্যে বিভিন্ন আবার ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, যেগুলা এখানে আমি আর ডিটেলসে দেখাচ্ছি না, পরে এগুলো আবার ডিটেলসে দেখবো। সো এরকম বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে সিমেন্টের এক একটা স্ট্যান্ডার্ডে। সো আমরা আমাদের ক্লাসে মেইনলি ফোকাস করবো ASTM স্ট্যান্ডার্ডে, এবং সেইটার প্রসিডিউর ওয়াইজে আমাদের এক্সপেরিমেন্ট গুলো আমরা কন্ডাক্ট করব। সো যেটা বলছিলাম যে নরমাল কনসিস্টেন্সি আমরা অলরেডি ডিফাইন করেছি যে এটা একটা অ্যামাউন্ট অফ ওয়াটার, যেটাকে আমরা ড্রাই সিমেন্টের ওয়েটের পার্সেন্টেজে এক্সপ্রেস করে থাকি। সো এটা হচ্ছে আমাদের কেন দরকার, টু মেক এ সিমেন্ট পেস্ট অফ সাম স্পেসিফিক ওয়েটনেস, অর্থাৎ এটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ, এটা একটার মধ্যে একটা পেস্ট তৈরি করবে, একটা ফ্লুইড পেস্ট তৈরি করবে, এবং এটা কেন দরকার, টু ইনিশিয়েট হাইড্রোলিক রিঅ্যাকশন অফ সিমেন্ট কনস্টিটিউয়েন্টস। এই দুটো ছাড়া আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে নরমাল কনসিস্টেন্সি, অর্থাৎ এই পানিটা আমাকে কেন অ্যাড করতে হবে, টু মেক দ্য সিমেন্ট পেস্ট বা সিমেন্ট মিক্স ওয়ার্কেবল অর ফ্লোয়েবল, অর্থাৎ এটা সিমেন্টকে ফ্লোয়েবল করে বা ওয়ার্কেবল করে। ওয়ার্কেবিলিটি কথাটা ডেফিনেশন কেউ বলতে পারবা? হোয়াট ইজ ওয়ার্কেবিলিটি? ম্যাডাম বিভিন্ন স্ট্রাকচার দেয়া যাবে, মানে ফর্মওয়ার্কে বসানোর জন্য সহজ হবে এরকম কোনো কিছু, মানে প্লাস্টিসিটির আর কি। এই দেখো কথাটা আমি বলেছি ফ্লোয়েবিলিটি এবং ওয়ার্কেবিলিটি, দ্যাট মিন্স আমি তো এটা একটা পেস্ট, এই পেস্টটাকে আমি কি করছি, একটা জায়গায় মিক্স করছি, মিক্স করে এটাকে দলাই মলাই করে যেমন ইচ্ছে, যেটা শুধু কি আমরা সিমেন্টের স্ট্রাকচার বানাই? নো, সিমেন্টের সাথে আমরা কি মিক্স করি, স্যান্ড মিক্স করি, বিভিন্ন ধরনের কোর্স অ্যাগ্রিগেট মিক্স করি, স্টোন চিপস মিক্স করি, আরো নানান রকম জিনিস মিক্স করি। তো এগুলাকে যখন মিক্স করছি, তার মানে এর মধ্যে পানিটার সাথে সিমেন্টের যে দলাই মলাই করে যে পেস্ট বানাচ্ছি, তার সাথে যে আরো ইনগ্রেডিয়েন্ট অ্যাড করছি, তখনও সেই জিনিসটাকে পেস্ট থাকতে হবে, এবং এই পেস্টটাকে নিয়ে আমি যেই স্ট্রাকচার বানাতে চাই, সেটা বিম বানাই কি এটা কলাম বানাই কি হোয়াটএভার, সেই মোল্ডের বা সেই ছাঁচের মধ্যে ঢেলে সেটাকে সুন্দর মতো একটা শেপ দিতে হবে। তো এইরকম তাহলে কি সেই জিনিসটা যদি সফট না থাকে, যখন আমরা ময়দা দিয়ে রুটি বানাই, ময়দাটা যদি শক্ত হয়, পানি যদি কম থাকে, ঠিক এটাকে আমি ডোলে রুটি বানাতে পারি না, তাই না? তো ওইটা হচ্ছে ওয়ার্কেবিলিটি। এটাকে সিম্পলি যদি বলি যে সিমেন্ট মিক্স ইজ সাফিসিয়েন্টলি প্লাস্টিক and moldable so that it is easily mixed, placed, consolidated and finished with minimal loss of homogeneity. ঠিক আছে? ওয়ার্কেবিলিটি ডেফিনিশনটা বুঝেছো সবাই? ম্যাম হোমোজেনিটি বলতে এখানে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ আমি যে তার সাথে যে বিভিন্ন যে ইনগ্রেডিয়েন্ট গুলো মিক্স করছি, তার ভিতরে যে স্যান্ড দিচ্ছি, এগুলো দিচ্ছি, এগুলা প্রপারলি মিক্স থাকবে, ইউনিফর্মলি থাকবে, কোনোখানে বেশি কোনোখানে কম থাকবে না। অর্থাৎ আমি যখন তাকে ঢালাই করছি বা ঢালছি, ধরো একটা জায়গার মধ্যে ঢেলে দিয়ে গাচ্ছি, যে পাইলের বেলা কি উপর থেকে আমি কংক্রিটটাকে ঢালছি, তো তাহলে কি হবে, আমার জিনিসটা যদি সাফিসিয়েন্টলি হোমোজিনিয়াস মিক্স না থাকে, ফ্লোয়েবল না হয়, যদি শক্ত হয়ে যায়, কম পানি থাকে, কি হবে, শক্ত ইনগ্রেডিয়েন্ট গুলো নিচে পড়ে যাবে, উপরে গুড়া গুড়া স্যান্ড আর বা সিমেন্টের মিক্সটা থেকে যাবে, তাই না? তখন কি জিনিসটা হোমোজিনিয়াস থাকবে? আমার ওয়ার্কেবিলিটি যদি কম হয়, তখন মিক্সচারটা হোমোজিনিয়াস থাকবে? বলো। না থাকবে না। এক্স্যাক্টলি। সো তার মানে আমার ওয়ার্কেবল পেস্টটাকে ওয়ার্কেবল রাখার জন্য আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ পানি রাখতে হবে। এটুকু বুঝেছো তো ওয়ার্কেবিলিটি কি? সো তার মানে নরমাল কনসিস্টেন্সি ইজ এ মেজার অফ ওয়ার্কেবিলিটি। সো তার মানে এই যে ওয়ার্কেবিলিটি কথাটা বললাম, এখন তুমি কি বানাচ্ছ, তুমি একটা ছাদের ঢালাই দিচ্ছ, বা তুমি একটা কলাম ঢালাই দিচ্ছ, বা তুমি একটা বিম ঢালাই দিচ্ছ, ফুটিং ঢালাই দিচ্ছ, ড্যাম ঢালাই দিচ্ছ, রাস্তা ঢালাই দিচ্ছ, সব জায়গায় কি তোমার ওয়ার্কেবিলিটি সেম থাকতে হবে? সব জায়গায় ডিজায়ার্ড ওয়ার্কেবিলিটি কি ডিপেন্ড করছে তোমার স্ট্রাকচারের টাইপের উপরে। তাহলে আমার কোনখানে ওয়ার্কেবিলিটি কম দরকার, কোনখানে বেশি দরকার, চেঞ্জ করবো কেমনে ওয়ার্কেবিলিটি আমি? ফর এক্সাম্পল, আমি যখন আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার করছি, অর্থাৎ সাবস্ট্রাকচার যখন করি, ফুটিং টুটিং, এগুলোতে আমার, এবং যখন ভলিউম অফ ওয়ার্ক অনেক বেশি একসাথে করতে হচ্ছে, তখন আমার ওয়ার্কেবিলিটি বেশি লাগবে, কারণ ভালো মতো মিক্স করে টোরে অনেকটা পানি দিয়ে মিক্স করে আমাকে ঢালাই করতে হবে, সুন্দর মতো সেট করতে হবে, ফিনিশিং দিতে হবে। আবার ধরো যে স্ট্রাকচারটা খুব সিম্পল, একটা রাস্তা ঢালাই করছো, সেখানে হয়তো তোমার খুব কুইকলি তোমার সেট হয়ে যাওয়াটার ব্যাপার থাকে, সো সেখানে আমার অত বেশি
ওয়ার্কেবিলিটি দরকার হচ্ছে না, যেটা তুমি ঢালছো মিক্স করছো ঢালছো মিক্স করছো ঢালছো এরকম। সো সেক্ষেত্রে কি দুইটা জায়গাতে ওয়ার্কেবিলিটি কিন্তু ডিফারেন্ট লাগছে। তাহলে এখন আমি যদি সেম সিমেন্ট ইউজ করে থাকি সেক্ষেত্রে আমি ওয়ার্কেবিলিটি বাড়াবো কিভাবে? কে বলবা? যার নরমাল কনসিস্টেন্সি বেশি থাকবে সেই সিমেন্টটাকে ইউজ করো। নরমাল কনসিস্টেন্সি যার বেশি, তো সিমেন্টের প্রপার্টি মানে এক এক সিমেন্টের এক নরমাল কনসিস্টেন্সি থাকে। সো সিমেন্ট ওয়াইজ যদি আমরা চুজ করি তাইলে না ধরো একই সিমেন্ট আমি ইউজ করি, ধরো আমি একই সিমেন্ট, এখন আমি একটা স্ট্রাকচার বানাবো, আমি স্ল্যাবের জন্য একটা সিমেন্ট, বিমের জন্য একটা সিমেন্ট, কলামে আরেকটা সিমেন্ট, ফুটিং এ আরেকটা সিমেন্ট, এরকম ইউজ করব? এটা সম্ভব? আচ্ছা ম্যাডাম পানি বাড়ায় দিয়ে পানি বাড়াই দিলে ওয়ার্কেবিলিটি বাড়বে, তাই না? তাই তো আমি পানির কন্টেন্ট বাড়াই দিব, আমার যে পানিটুকু নরমাল কনসিস্টেন্সির জন্য দিচ্ছি তার থেকে পানি বাড়াই দিব, তাইলে কি তার নরমাল কনসিস্টেন্সি চেঞ্জ হয়ে যাবে? তুমি যে কথাটা বললে পানি বাড়াই দিব, তাহলে কি নরমাল হবে না? না নরমাল চেঞ্জ হবে না। কেন হবে না? না ম্যাম, তার নরমাল কনসিস্টেন্সি আমি বলছি যে মেজার অফ ওয়ার্কেবিলিটি। স্ট্যান্ডার্ড মানে এটা তো এক্স্যাক্টলি এই জিনিসটা মাথায় রাখতে হবে যে নরমাল কনসিস্টেন্সি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্কেবিলিটি দেয়, যেটা ম্যাডাম এগ্রিকালচার ঠিক আছে, যে ওয়ার্কেবিলিটিটুকু আমার সিমেন্ট পেস্টটাকে মিনিমাম ফ্লোয়েবিলিটি দেওয়ার জন্য অবশ্যই দিতে হবে, যেই পরিমাণ পানিটুকু সিমেন্টের ইনিশিয়াল হাইড্রোলিক রিঅ্যাকশনের জন্য অবশ্যই দিতে হবে, দ্যাট ইজ কল্ড নরমাল কনসিস্টেন্সি। এই নরমাল কনসিস্টেন্সি হচ্ছে, আবারও বলছি, এটা হচ্ছে একটা অ্যামাউন্ট অফ পানি যেটা আমার সিমেন্টের জন্য অবশ্যই দিতে হবে, যাতে তার এই যে ইনিশিয়াল যখন তার মধ্যে যে রিঅ্যাকশনটা হচ্ছে এই যে C3A C2A C3A, এদের যে ইনিশিয়াল যে রিঅ্যাকশন করে তাদের মধ্যে যে ইনিশিয়াল বন্ড তৈরি হবে, সেট হতে হবে, সেইটার জন্য যতটুকু পানি দরকার সেই মিনিমাম পানিটুকু সিমেন্টকে দিতেই হবে। সিমেন্টকে একটা পেস্ট করে একটা ফ্লোয়েবল অবস্থায় এনে সেটাকে প্রপারলি মোল্ড করে ফিনিশিং দেওয়ার জন্য তার মধ্যে যতটুকু ফ্লুইডিটি থাকতে হবে সেই মিনিমাম ফ্লুইডিটি হচ্ছে নরমাল কনসিস্টেন্সি। সিমেন্টের রিঅ্যাকশনে ইনিশিয়াল রিঅ্যাকশনের জন্য মিনিমাম যতটুকু পানি শুরুতে দিতে হবে সেটা হচ্ছে নরমাল কনসিস্টেন্সি। সো দিস ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার which gives a cement paste a standard flowability, standard workability, standard wetness, ঠিক আছে, সেটাকেই বলা হয় নরমাল কনসিস্টেন্সি। সো সিমেন্টের একটা কোশ্চেন ছিল, আমি বলি না, সিমেন্টের নরমাল কনসিস্টেন্সি হচ্ছে ফিক্সড যে কোনো একটা টাইপের জন্য। যখনই তুমি ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ করছো, তার C3A C2S এর কম্পোজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন সিমেন্টের টাইপও চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তার নরমাল কনসিস্টেন্সিও চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট ওয়ার্কেবিলিটি তুমি যদি বাড়াতে চাও তোমাকে কি করতে হবে? পানির পরিমাণ বাড়াতে হবে। সো তাহলে তখন আমাকে এই NC থেকেও বেশি পরিমাণ পানি সিমেন্ট পেস্টে অ্যাড করতে হবে। যত তুমি ওয়ার্কেবল করতে চাও তত তোমাকে পানির পরিমাণটা বাড়াই দিতে হবে, ঠিক আছে? তবে তুমি যদি অতিরিক্ত পানি অ্যাড করে ফেলো তখন কি হবে? যখন সিমেন্টটা সেট হয়ে যাবে, অর্থাৎ তোমার এটাও কিন্তু একটা লিমিটলেস, তুমি যেমন ইচ্ছা পানি অ্যাড করে যাওয়া যত বেশি ইচ্ছা তা কিন্তু না, কারণ একটা সার্টেন লিমিটের থেকে বেশি অ্যাড করলে কি হবে? যখন এই পানিটা রয়ে যাবে, কারণ এটা তো ইউজ করছে না সিমেন্ট, ফলে কি হবে? সিমেন্টটা পোরাস হয়ে যাবে বেশি। তো সেই জন্য ওয়ার্কেবিলিটি বাড়ানোর জন্য সবসময় আমরা পানি অ্যাড করি না, এসব ক্ষেত্রে আমাদের আরো বিভিন্ন অপশন আছে, আবার একটু পরে আমি তোমাদেরকে বলবো। বলো, কে কোশ্চেন করতে চাচ্ছিলাম? না ম্যাম, এখন ক্লিয়ার হয়ে গেছে। এটা কে? ফায়াজ, তাজওয়ার নাকি? জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ওকে। সো তাহলে দেখা যাচ্ছে নরমাল কনসিস্টেন্সি অফ সিমেন্ট বিভিন্ন ফ্যাক্টরে এফেক্টেড হয়। ফাইননেস অফ সিমেন্ট, ফাইননেস মানে কি? সিমেন্ট পার্টিকেল গুলোকে আমরা কি করছি? ক্লিংকারকে গ্রাইন্ড করে সিমেন্ট তৈরি করছি, তো তার মধ্যে কি সিমেন্টের পার্টিকেলস থাকছে। এই পার্টিকেলস গুলোর সাইজ মোস্ট অফ দ্য কেসে তোমার লেস দেন 100 মাইক্রনস। তো ফাইননেস যত আমার বাড়বে, অর্থাৎ পার্টিকেলস সাইজ যত ছোট হবে, তাহলে কি হবে? একটা সার্টেন ভলিউমের মধ্যে সারফেস এরিয়া বেড়ে যাবে না? তুমি একটা কন্টেইনার চিন্তা করো যেটার মধ্যে তুমি অনেকগুলো ফুটবল নিছো, আরেকটা কন্টেইনার চিন্তা করো সেম সাইজের, তার মধ্যে অনেকগুলো মার্বেল নিছো, তাহলে দুইটার মধ্যে কোনটা সারফেস এরিয়া বেশি? মার্বেল যেটা আছে সেটা সারফেস এরিয়া বেশি। তাহলে যেটাতে সারফেস এরিয়া বেশি সেটার কি হবে? রিঅ্যাকশন রেট কি ফাস্টার হবে না? কারণ সারফেস এরিয়াতেই তো রিঅ্যাকশন হয়, তাই না? তো সিমেন্টের যে কনস্টিটুয়েন্টস গুলা
সেটা রিঅ্যাকশনও কি হবে, ফাস্টার হবে। অর্থাৎ সিমেন্ট যত ফাইননেস বেশি, তার পার্টিকেল সাইজ যত ছোট, তার নরমাল কনসিস্টেন্সি আমার তত বেশি পাবো। টেম্পারেচার অবশ্যই কি, রিঅ্যাকশন রেট ডিপেন্ডস অন টেম্পারেচার, তাই না? কোল্ড টেম্পারেচার রিঅ্যাকশন অনেক স্লো হয়ে যায়, তারপরে হায়ার টেম্পারেচারে রিঅ্যাকশন রেটটা ফাস্টার থাকে। দেন মেথড অফ মিক্সিং ওয়াটার, পার্সেন্টেজ অফ অ্যাডমিক্সচার, আমরা বিভিন্ন ধরনের অনেক সময় অ্যাডমিক্সচার অ্যাড করি এই রিঅ্যাকশন গুলোকে কন্ট্রোল করার জন্য, যেটা এনসি ভ্যালুকে এফেক্ট করতে পারে। দেন পার্সেন্টেজ অফ পোজোলান এটসেট্রা। সো তাহলে দেখা যাচ্ছে যে আমরা অলরেডি এগুলো ডিসকাস করেছি যে রিঅ্যাকশন রেট হচ্ছে C2S এর সবচেয়ে স্লো, C3S এর মডারেট এবং C3 এর সবচেয়ে বেশি, এবং C4 মানে ফেরাইটের মিডিয়াম। সো এগুলোর উপর বেসিসে যে আমার যেহেতু এদের কম্পোজিশন ওপিসি সিমেন্ট পিসিসি সিমেন্টের ডিফারেন্ট, সো দেখা যায় যে নরমাল কনসিস্টেন্সি রেঞ্জও দু ধরনের সিমেন্টের জন্য ডিফার করে অ্যাকর্ডিং টু ASTM। নরমাল কনসিস্টেন্সি অফ ওপিসি type 1 varies from 22 to 30%, and for PCC usually varies from 26 to 33%. তাহলে দেখা যাচ্ছে যে দেখো নরমাল কনসিস্টেন্সি পিসিসির জন্য আমরা বেশি পাই। কেন বেশি পাই? পোজোলার ম্যাটেরিয়ালের জন্য। এক্স্যাক্টলি, আমাদের যেহেতু ফাইনাল ম্যাটেরিয়ালস গুলো বেশি থাকে, সো রিঅ্যাকশন রেট ফাস্টার হয়, সো ইনিশিয়াল ওয়াটার পার্সেন্টেজটা আমার বেশি থাকে। প্র্যাকটিক্যালি আমরা নরমাল কনসিস্টেন্সির ভ্যালুটা কোনটা কিসে কাজে লাগাই? মেজরলি কাজে লাগে টু ডিটারমাইন দা সেটিং টাইম অফ সিমেন্ট। তাছাড়াও একটা সিমেন্টের নরমাল কনসিস্টেন্সির ভ্যালু থেকে আমরা আইডিয়া করতে পারি যে এটার স্ট্রেন ডেভেলপমেন্ট রেটটা কিরকম হবে, ফাস্টার হবে না স্লো হবে, বা সেগুলো সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া পাই যখন আমরা এটার নরমাল কনসিস্টেন্সির ভ্যালুটা জানতে পারি। সো তাহলে নরমাল কনসিস্টেন্সির ভ্যালু আমরা আজকের ক্লাসে কাজে লাগাবো আমাদের সিমেন্টের সেটিং টাইম বের করার জন্য। তো তাহলে for this experiment, we need 650 gram of cement and water. According to the standard, the temperature of the mixing water must be within 21.3 degrees Celsius to 24.7 degrees Celsius. As you can see from the video, the temperature used in our experiment is 22.6 degrees Celsius, and the temperature of the air is 22.9 degrees Celsius, and the humidity of the laboratory is 55%. Now we are going to prepare the cement paste. At first, we need to place the dry paddle and the dry bowl in the mixing position of the mixture. We are placing the dry bowl and the dry paddle in the mixture. According to the speed, there are 3 levels in our mixture: 1, 2, and 3. Now, for the first trial paste, about 650 gram of cement and 156 gram of water is taken to achieve water percentage to be 24% of dry cement weight. At this stage, we are placing the cement and water into the mixer, and we have to mix it at slow speed, that is 140 plus minus 5 RPM for 30 seconds. After 30 seconds, we have to stop the mixer for 15 seconds, and during this time scraping is done. Now we have to start the mixer again at medium speed and mix it for 1 minute. We have to form the cement paste into a ball quickly after completion of the mixing. We have to toss it 6 times hand to hand, holding hands 6 inches apart. Now we are pressing the cement ball into larger end of the Vickers ring, and we are removing excess from the larger end by hand. We are placing the ring larger and down on a glass plate and striking off the upper end with a single trowel stroke. Now we are placing the ring containing the cement paste and the glass plate in the specified location of the Vickers apparatus, and we are bringing down the flat end of the plunger. The movable indicator. এখানে দেখো জিনিসটা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
আমরা কি করলাম এখানে দেখো সিমেন্ট পেস্টটাতে যখন এটা দেয়া হলো Containing the cement paste, তখন এটা কিন্তু জাস্ট এটা সারফেসে টাচ করা হয় প্লাঞ্জারের এন্ডটাকে টাচ করে এদিকে তখন এটাকে স্কেলটাকে জিরোতে নিয়ে আসা হয় সো এখানে কিন্তু আসলে আমরা কিন্তু ইনভার্স রিডিং নিচ্ছি অর্থাৎ এখানে আমার 40 কে ধরবো আমরা 0 সো নিচে যে রিডিং দিবে সেই জন্য কিন্তু তোমরা দেখবে ইনিশিয়াল রিডিং তোমাদের টেবিলে বলা হচ্ছে 40 সো নিচে নামার পর তাহলে রিডিংটা কত হয়তো থাকবে 35 বা 32 দেন হয়তো এইদিকে চলে আসলো তাহলে সেটা 28 তার মানে 28 যখন আসবে তার মানে কি বোঝাচ্ছে রিডিং অ্যাকচুয়ালি 12 40 থেকে 28 কে বাদ দিলে আমি পাবো 12 ঠিক আছে সো তাহলে ওই টাইমে আমার ওই পার্সেন্টেজের পানির জন্য আমি রিডিং পাচ্ছি 12 তো যখনই আমার রিডিংটা 10 ক্রস করে যাচ্ছে কারণ আমরা জানি যে নরমাল কনসিস্টেন্সি কাকে বলে 10 মিলিমিটার পাস করতে 30 সেকেন্ড সময় 30 সেকেন্ডে 10 মিলিমিটার পেনিট্রেট 30 সেকেন্ডে প্লাঞ্জার এন্ডটা সিমেন্ট পেস্টের মধ্যে 10 মিলিমিটার পেনিট্রেট করবে 10 ক্রস করবে না 10 প্লাস মাইনাস 1 ঠিক আছে 10 প্লাস মাইনাস 1 অর্থাৎ 10 মিলিমিটার অর্থাৎ 9 থেকে 11 মিলিমিটার রেঞ্জ এর মধ্যে যখন আমার সিমেন্ট পেস্টে যেই পানির জন্য পাবো আমরা 30 সেকেন্ডে সেই পানির পার্সেন্টেজটাই হচ্ছে ওই সিমেন্টের নরমাল কনসিস্টেন্সি তো তাহলে আমরা কি করব এটাকে বিভিন্ন পার্সেন্টেজের পানি মিক্স করে করে টেস্ট করতে হয় ট্রায়াল বেসিসে তাই না আমরা এক একবার ধরো যেহেতু আমি যদি ওপিসি নেই তাহলে আমরা জানি রেঞ্জ হচ্ছে 22 থেকে 30 তাহলে এই ক্ষেত্রে আমরা ধরো ফর ট্রায়াল বেসিসে ওকে প্রথমে 24% নিলাম 24 এ দেখলাম যে অনেক কম 3 আসছে বা 4 আসছে দেন আমরা 24.5 আর একটু বাড়ালাম দেখলাম আর একটু বেশি আসছে সো গ্র্যাজুয়ালি এভাবে 0.5% করে করে আমরা সাধারণত পানির পরিমাণ বাড়াই ট্রায়াল বেসিসে যতক্ষণ না দেখি যে কোন একটা সার্টেন পার্সেন্টেজের পানি অ্যাড করার পরে প্লাঞ্জারটা মোর দ্যান 10 মিলিমিটার পেনিট্রেট করছে ইন দ্য সিমেন্ট পেস্ট ইন 30 সেকেন্ড বুঝছো জিনিসটুকু তোমরা বুঝেছো সবাই জি ম্যাম ওকে কিছু বলবা which will be considered as 0 because we are taking inverse reading ম্যাম আরেকবার একটু কোনটা বলবো আরেকবার বলো কি বলবো বলো কোনটা আমি শুনতে পাচ্ছি না ম্যাম এই যে 40 থেকে ম্যাম এই যে আমরা হ্যাঁ ম্যাম এই যে আমরা 40 থেকে যে শুরু করলাম মানে যখন তুমি এটাকে ছেড়ে দিচ্ছ ম্যাম শোনা যায় আমাকে হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বলো ম্যাম শোনা যাচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি তো হ্যাঁ ম্যাম মানে ওটাই বলছিলাম যে আমাদের তো রিডটা 40 আছে তাহলে 40 থাকলেও হ্যাঁ ম্যাম তো কথা বলছি আমি আসলে কথাগুলো ভেঙে যাচ্ছে তো শুনতে পাচ্ছি না আমি আবার বলি জিনিসগুলো একটু দেখো তো যখন এটা আমি ছেড়ে দিলাম এটাকে ছেড়ে দিয়ে আমি 30 সেকেন্ড স্টপ ওয়াচে টাইম দেখবো ঠিক আছে যখন আমার এটা 30 সেকেন্ড হয়ে যাবে আমি এটাকে বন্ধ করে দিব এইটাকে দেখো উনি কিন্তু কি করলো ঘুরায় বন্ধ করে দিল তাহলে দেখা যাচ্ছে যে হয়তো আমি পানি মিক্স করেছিলাম 24% তাহলে এখানে আমার রিডিং কি শো করছে 36 এটা কত রিডিংটা আমার মার্কারটা কততে আছে কত দাগে আছে 36 মার্কারটা কত দাগে আছে 36 আছে 36 তাই না 36 আছে তার মানে আমার কি এটা কি 36 মিলিমিটার ঢুকেছে 4 মিলিমিটার হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে ইনিশিয়াল রিডিং 40 থেকে 36 কে বাদ দিতে হবে তাহলে আমি কতটুকু প্লাঞ্জার পেনিট্রেট করেছে সেটা পাবো তাই না তাই তো বুঝেছো সবাই হ্যাঁ কার জানি কি কোয়ারি ছিল সে কি বুঝেছো ওকে সো তাহলে এখানে আমরা দেখা যাচ্ছে এখানে পেলাম সো দেখা যাচ্ছে এটা যেহেতু লেস দেন 10 মিলিমিটার তার মানে আমাকে কি 30 ক্রস করতে হবে যেহেতু 30 ক্রস করি সো আমি পানি বাড়াবো এভাবে গ্র্যাজুয়ালি আমরা বিভিন্ন পার্সেন্টেজ পানি নিয়ে রিডিং নিয়ে দেখবো যেখানে দেখো আরেকটা রিডিং নেওয়া হচ্ছে যে দেখা যাচ্ছে যে এখানে আমরা একটা সার্টেন পার্সন 26% এটা তোমাদের জাস্ট একটা एग्जांपल দেখানোর জন্য দেখানো হচ্ছে 26% পানিতে আমরা মোর দ্যান 10 মিলিমিটার পেনিট্রেশন পাচ্ছি কারণ কি আমার রিডিং হচ্ছে এখানে কত 26 তাহলে 40 মাইনাস 26 মানে আমি রিডিং বা 26 না তো 7 ধরা হচ্ছে ওকে হোয়াটএভার তাহলে রিডিং পাচ্ছি আমি 13 সো এখান থেকে এভাবে আমরা নরমাল কনসিস্টেন্সি ভ্যালুটা পেতে পারি
সো এইটুকু তো তোমরা বুঝেছো নাকি? সো তাহলে ধরো আমি এখানে একটা টেবিল পেলাম, ফর এক্সাম্পল আমি এখানে একটা এক্সাম্পল এভাবে দেখাচ্ছি। সো তাহলে ডেপথ অফ প্লাঞ্জার পেনিট্রেশন এক একটা পার্সেন্টেজ এরকম পাওয়া গেল। সো আমি এইভাবে তখন একটা গ্রাফ প্লট করব। গ্রাফ প্লটের ব্যাপারে আমি কিন্তু গত ক্লাসেও বলেছি, আবারও বলছি, গ্রাফটা প্লট করতে হবে মিলিমিটার স্কেলের গ্রাফে এবং নিট অ্যান্ড ক্লিন হতে হবে। গ্রাফের মধ্যে কোনো ঘষা মাজা থাকতে পারবে না, কোনো ধরনের দাগ থাকতে পারবে না, এবং গ্রাফের ভিতরে কোনো কোঅর্ডিনেট লিখবা না, এক্স অ্যাক্সিস বরাবর কত ঘর ধরছো, ওয়াই অ্যাক্সিস বরাবর কত ঘর ধরছো, ওগুলা কিচ্ছু লিখবা না। কথা বুঝতে পারছো? এগুলা কিচ্ছু লিখবা না। গ্রাফের টাইটেল থাকতে হবে অবশ্যই। কি থাকতে হবে? ওয়াই অ্যাক্সিস ভার্সেস এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে তুমি কি প্লট করেছো আর এক্স অ্যাক্সিসে তুমি কি ভ্যালু প্লট করেছো, বসিয়েছো, সেইটা এখানে টাইটেলে থাকতে হবে। যেমন এখানে আমরা ডেপথ অফ প্লাঞ্জার পেনিট্রেশন ভার্সেস পার্সেন্ট অফ ওয়াটার কন্টেন্ট গ্রাফ, এটা হচ্ছে আমার এই গ্রাফের টাইটেল। এখানে কোনো ইউনিট থাকতে পারবে না, অর্থাৎ তুমি যে ইউনিট গুলাতে এখানে বসেছো সেই ইউনিটটার কথা কিন্তু আমি এখানে দেইনি, বাট এক্সিস বরাবর অবশ্যই ইউনিট থাকতে হবে। যেমন এখানে আমি বলেই দিচ্ছি ডেপথ অফ প্লাঞ্জার পেনিট্রেশন। ম্যাম যদি আমাদের এই যে 5x5 বর্গঘর এমন যদি থাকে সেই গ্রাফ কি ম্যাম ইউজ করা যাবে? কি 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 ম্যাম মিলিমিটার স্কেলে যেমন 5x5 বর্গঘর থাকে, অনেক ইঞ্চ স্কেলও ম্যাডাম এটা দেয়, সেটা কি আমরা ইউজ করতে পারবো? সেটা ইউজ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফার্স্ট ডে তোমরা অনেক বাজে এখনো তোমাদের এখনো কোনো এক্সপেরিমেন্টের ক্যালকুলেশন শুরু করতে পারিনি। ওকে, সো গ্রাফটা আমাদের প্লট করতে হবে বেস্ট ফিট। বেস্ট ফিটের কিভাবে ডেফিনেশন গতদিন আমি বলে দিয়েছি। সো তাহলে আমরা যখন এটা প্লট করে ফেললাম তখন আমরা দেখলাম যে আমাদের যেটা এটা নিচে নেমে গেছে, এটা 10 মিলিমিটার বরাবর যাবে। সো 10 মিলিমিটার পেনিট্রেশনের জন্য যাব এখানে, এটা কেন নেমে গেল জানি না। এনিওয়ে এটা আমাদের যেতে হবে 10 মিলিমিটার বরাবর। সেখান থেকে আমরা রিডিং তাহলে এখানে পেয়ে যাচ্ছি। সো ফর এক্সাম্পল আমরা পেলাম নরমাল কনসিস্টেন্সির ভ্যালু গ্রাফ থেকে 24.1, বা এখানে আসলে আসবে 24.2 মতো, হোয়াটএভার। তো যাই হোক, তো যেটা আমরা পাচ্ছি এটাকে কিন্তু আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারবো না, কারণ আমরা টেস্টটা করছি অ্যাকর্ডিং টু ASTM স্পেসিফিকেশন, তাই না? স্পেসিফিকেশন নাম্বার কত? নরমাল কনসিস্টেন্সি স্পেসিফিকেশন নাম্বার কত? C187, তাই না? সো আমরা C187 স্পেসিফিকেশন আমাদেরকে কি বলে দিচ্ছে, এই রেজাল্টটাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, এটাকে কিভাবে প্রেজেন্ট করতে হবে, এটাকে এক্সপ্রেস করতে হবে নিয়ারেস্ট 0.5% অফ ওয়েট অফ ড্রাই সিমেন্ট। অর্থাৎ যখন এটাকে তুমি যে এনসি হিসেবে লিখতেছো, যেটা নরমাল কনসিস্টেন্সি অফ পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্ট, তখন লিখতে হবে নিয়ারেস্ট 0.5। নিয়ারেস্ট 0.5 মানে কি? নিয়ারেস্ট 0.5 মানে কি কে বলতে পারবা? নিয়ারেস্ট 0.5 মানে কি? ম্যাম এটা 24%। ধরো এটা যদি 24.6 হইতো তাহলে নিয়ারেস্ট 0.5 হলে কত লিখতাম? 24.5। সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হতো 24.5। যদি এটা নিয়ারেস্ট 24.4 পেতাম কি লিখতাম? তাও 24.5। যদি 3 হতো তাও আমি 24.5 লিখতাম, কিন্তু যখন 24.2 হবে তখন এটা হয়ে যাবে 24.0। 0 অবশ্যই দিতে হবে, 0 অবশ্যই দিতে হবে, শুধু 24 লিখলে হবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সপ্রেশন, অর্থাৎ তোমাকে স্ট্যান্ডার্ড যেভাবে প্রেজেন্ট করতে বলা হচ্ছে সেই স্ট্যান্ডার্ডের নিয়ম অনুযায়ী তোমাকে প্রেজেন্ট করতে হবে। নিয়ারেস্ট 0.5 either 0 অথবা 0.5। যদি এটা 24.8 হতো সেক্ষেত্রে আমরা কত লিখতাম? 25। তখন আমরা লিখতাম 25। আচ্ছা, তো তাহলে আর কি বলা আছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার রিকোয়ার্ড ফর এনসি টু দ্য নিয়ারেস্ট 0.1। অর্থাৎ আমি যেই পরিমাণ সিমেন্ট ইউজ করব। 25.0। হ্যাঁ ঠিক আছে। সো তাহলে দেখা যাচ্ছে যে আমরা যদি এখানে পাচ্ছি 24%, যেহেতু 24.1, এবং ওয়েট অফ ওয়াটার ধরো আমি 50 কেজি সিমেন্ট নিব, তাহলে সেটাকে এক্সপ্রেস করতে হবে নিয়ারেস্ট 0.1%। সে আমার 24% এর জন্য সিমেন্ট আসছে 12 কেজি। সো তাহলে সেটাকে লিখতে হবে, অর্থাৎ তুমি যখন রিপোর্ট করবা তখন তোমাকে রিপোর্টে লিখতে হবে 12.0 কেজি। সো এটা যদি এখন তোমার একটা অন্য ভ্যালু হতো সেক্ষেত্রে তোমার এখানে ফ্র্যাকশনের পরে ডেসিমাল ভ্যালু আসতো, তখন সেটাকে নিয়ারেস্ট 0.1 এ নিয়ে এক্সপ্রেস করতে হবে। অর্থাৎ তোমরা রিপোর্ট যখন করবা তখন সেটাকে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যান্ডার্ড রিপোর্ট করতে হবে।
সো তোমরা নরমাল কনসিস্টেন্সি বুঝেছো? নরমাল এটা যাচ্ছে না ম্যাম ওয়েট অফ ওয়াটার যে নিয়ারেস্ট 0.1% ওইটার জি ম্যাম একটু আরেকবার কি সমস্যা, কোথায় গেল বাবা? হ্যাঁ বলো কি হইছে, আবার বলো। ম্যাম এখানে নিয়ারেস্ট 0.1% বলতে মানে রাউন্ডিং আপটা কিরকম অর্থাৎ হবে? তুমি যখন পানির পার্সেন্টেজকে সিমেন্টের পরিমাণটাকে দিয়ে গুণ দিলা, ধরো তুমি 2 কেজি সিমেন্ট নিছো বা 10 কেজি সিমেন্ট নিছো, তো তাকে তুমি পার্সেন্টেজ অফ ওয়াটার কন্টেন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে একটা ভ্যালু পাচ্ছ। সে তুমি পাইলা ধরো একটা ফ্র্যাকশনাল ভ্যালু 35.56, তাহলে সেটাকে 35.56 লিখবে না, 35.6 লিখবা, অর্থাৎ ডেসিমেলের পরে এক ঘর থাকবে। ঠিক আছে, সেটাই বোঝানো হচ্ছে। সো আমরা এমনি যাই তো কোনো এখন চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ 0.5%। হচ্ছে। হ্যাঁ, যদি তোমার কম পরিমাণের জন্য হয় তখন ফ্র্যাকশন আসতেই পারে, যখন তোমার হায়ার পার্সেন্টেজে যাবা সেটা তুমি 0.5 এ যখন নিয়ে আসতেছো তখন ডেসিমেল আসতেই পারে, ডেসিমেলের পরে ভ্যালু আসতেই পারে। আচ্ছা, এরপর আমরা চলে যাই সেটিং টাইম অফ সিমেন্ট। অনেক বাজে, তোমরা এখানে যদি শেষ করে দাও তাহলে কখন আজকে এক্সপেরিমেন্ট করবা? সো সেটিং টাইম সম্পর্কে অলরেডি আমরা ডিফাইন করেছি। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টি অফ সিমেন্ট, কারণ সিমেন্টের সেটিং এর সাথে এটা রিলেটেড। আমরা অলরেডি ডেফিনেশন অফ সেটিং পড়েছি, যে ইনিশিয়াল সেটিং টাইম কি, যে মিক্সিং করার পরে পানির সাথে যখন সিমেন্টের রিঅ্যাকশন শুরু হয় তখন তাদের যে জেল ফর্মেশন শুরু হয়, সো সেই জেল ফর্মেশনের আগ পর্যন্ত সে যখন সেট হওয়া শুরু করে তার আগ পর্যন্ত যে সময়টা আমার হাতে আছে সেই সময়টাকে আমরা বলছি ইনিশিয়াল সেটিং টাইম, এবং ফাইনালি যখন সে সলিডিফাই হচ্ছে সেটাকে বলছি আমরা ফাইনাল সেটিং টাইম। সো ইনিশিয়াল সেটিং টাইম ইন্ডিকেটস beginning of setting, beginning of losing plasticity, beginning of solidification, whereas যখন ফাইনাল সেটিং টাইম রিচ করছে সেটাকে আমরা বলছি সেটিং ইজ কমপ্লিট, টোটালি কমপ্লিট, প্লাস্টিসিটি জিরো, অর্থাৎ সেটাকে এখন আমি কোনোভাবে মোল্ড করতে পারবো না, এবং তাকে যে শেপটা আমি দিয়েছি সেই শেপটাকে রিটেইন করছে কমপ্লিটলি, এবং সে একটা সার্টেন অ্যামাউন্ট অফ লোডকে রেজিস্ট করার মতো কেপেবল হয়েছে। সো এইগুলো আমাদের জন্য জানা অবশ্যই জরুরি, কারণ আমি যখন কনস্ট্রাকশন করব তখন যদি আমি একটা সিমেন্টের সেটিং ক্যারেক্টারিস্টিক সম্পর্কে না জানি তাহলে আমি সেটাকে কাজই করতে পারবো না। কারণ ইনিশিয়াল সেটিং টাইমটা বেসিক্যালি কি ইন্ডিকেট করে? ইট ইন্ডিকেটস যে আমার কাছে কতটুকু সময় আছে এটাকে প্রপারলি মিক্স করা, দেন সেটাকে যেখানে আমি নিয়ে যাব সেখানে ট্রান্সপোর্ট করা, সেখানে প্লেস করা, তাকে কম্প্যাক্ট করে ফিনিশিং দিয়ে তার সারফেসটাকে স্মুথ করা, এই সমস্ত কাজটুকু করতে হবে কখন? তার সেটিং শুরু হয়ে যাওয়ার আগে, অর্থাৎ তার প্লাস্টিসিটি হারানো শুরু করার আগেই আমাকে এই কাজগুলো সারতে হবে। অর্থাৎ সে যতক্ষণ ফ্লোয়েবল থাকবে, যতক্ষণ মোল্ডেবল থাকবে, সেই সময়টুকু আমার হাতে আছে এটাকে নিয়ে হ্যান্ডেল করার জন্য। যখনই সেটিং শুরু হয়ে যাবে আমি আর এই সিমেন্ট পেস্টকে কোনো ডিস্টার্ব করতে পারবো না, তাই না? সো সেই জন্য ফাইনাল সেটিং টাইম হচ্ছে যে আমি কতক্ষণ পর্যন্ত সিমেন্টটাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবো না। সিমেন্টটাকে যখন আমি কাস্ট করে ফেললাম, তাকে শেপ দিয়ে দিলাম, তখন সেটাকে আমার আনডিস্টার্ব রেখে দিতে হবে মিনিমাম কতটুকু সময়। ফাইনাল সেটিং টাইম আমাকে সেটা ইন্ডিকেট করে। সো তার মানে কনস্ট্রাকশনে আমার এই দুটো জিনিস জানাটা খুবই জরুরি। এএসটিএম এর অনুযায়ী, স্পেসিফিকেশন অনুযায়ী ওপিসির জন্য ইনিশিয়াল সেটিং টাইম শুড নট বি লেস দ্যান 45 মিনিটস এবং ফাইনাল সেটিং টাইম শুড নট বি মোর দেন 375 মিনিট। অর্থাৎ এটার দেখো লিমিটটা কি, নট মোর দেন, বেশি হওয়া যাবে না, কারণ এত বেশি হয়ে গেলে তখন আবার কি আমার অনেকক্ষণ ধরে ওয়েট করতে হবে, তাই না? সো আমার অন্যান্য কনস্ট্রাকশনের কাজগুলো থেমে থাকবে, কারণ এটাকে আমি এটার পরে আমি আরেকটা জিনিস করব, তারপরে এটা মোল্ড থেকে ডিমোল্ড করব। সো এটার যদি অনেক বেশি সময় লেগে যায় তখন আমার জন্য পরবর্তী কাজগুলো ডিফিকাল্ট হবে। একইভাবে ব্লেন্ডেড সিমেন্টের জন্য আমার স্পেসিফিকেশন টাইম স্পেসিফাই করে দিচ্ছে। সো তাহলে সেটিং কিন্তু হার্ডেনিং না, এইটুকু তো তোমরা বুঝেছো, তাই না? সেটিং হচ্ছে কি প্রসেস অফ রিটেইনিং শেপ, গেটিং সেট, আর হার্ডেনিং হচ্ছে প্রসেস অফ স্ট্রেংথ ডেভেলপমেন্ট। সিমেন্টের মধ্যে যখন পানি অ্যাড করা হয় ইনিশিয়ালি কি হচ্ছে, তার পানিটাকে সে অ্যাবসর্ব করে, দেন সেটার সাথে সে রিঅ্যাকশন শুরু করে। যেমন আমরা বলেছি যে C3A সবচেয়ে ফাস্ট রিঅ্যাক্ট করে, সো সেটাকে রিটার্ড করার জন্য কি করে জিপসাম
তখন ওই পানির সাথে হাইড্রোলিক রিঅ্যাকশন যখন অ্যালুমিনেটেড হয় তখন তার সাথে সে একটা কম্পাউন্ড ফর্ম করে এবং তাকে রিটার্ড করে দেয়, তখন অন্যান্য এলিমেন্ট গুলো রিঅ্যাকশন শুরু হয়। তো ইনিশিয়াল রিঅ্যাকশন হতে হতে একটা সময় পরে তাদের এই জেল ফর্মেশন শুরু হয়, যখন এই জেল ফর্মেশন হচ্ছে তখন সে সেট হওয়া শুরু হচ্ছে। তো এগুলো যখন আস্তে আস্তে কমপ্লিট সেট হয়ে যায় এর মধ্যে কি হচ্ছে তার ভিতরে স্ট্রেন ডেভেলপ শুরু করে, অর্থাৎ সে সলিডিফাই হচ্ছে, তার মধ্যে বন্ড স্ট্রং হচ্ছে এবং সে একটা সার্টেন লোড নেয়ার ক্যাপাবিলিটি তার মধ্যে ডেভেলপ শুরু করে। সো এই হার্ডেনিং প্রসেসটা কিন্তু সেভারাল ডেজ, উইকস, মান্থস লাগতে পারে কমপ্লিট হওয়ার জন্য, অর্থাৎ সিমেন্টের ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ ক্যারিং লোড অ্যাচিভ করতে অনেক দিন সময় লেগে যায়। সো এটা একটা লং প্রসেস, বাট সেটিং কিন্তু একটা লং প্রসেস না, সেটিং হওয়ার জন্য তার several hours লাগে, that is the main difference between hardening and setting. So যেটা বলছিলাম যে এখানে দেখো আমরা যেটা বলেছিলাম যে আমার কতটুকু টাইম হাতে অ্যাভেলেবল আছে কাজ করার জন্য। সো ফর এক্সাম্পল আমি এখন আমার সিমেন্টের প্ল্যান্ট হচ্ছে গাজীপুরে, ঠিক আছে, সেখান থেকে আমি সিমেন্টার মিক্স করলাম, কংক্রিট বানালাম, সেটাকে আমি ঢাকায় বুয়েটে নিয়ে এসে কাস্ট করব। তো তাহলে সেখান থেকে যখন চলা শুরু করলো রাস্তায় জ্যামে জমে পড়ে 3-4 ঘন্টা পরে যখন আমার সিমেন্টটা আসবে তখন কি তার ইয়ে থাকবে, প্লাস্টিসিটি থাকবে, কমপ্লিট প্লাস্টিসিটি? বলো তো থাকবে না ম্যাম, তখন দেখা যাবে তার কমপ্লিট প্লাস্টিসিটি থাকবে না। তো সেই সব জায়গাতে আমাকে কি করতে হবে, আইদার পানি বেশি দিতে হবে বা সামহাও সেটাকে আমাকে যাতে পানি বেশি দিতে হবে, আমার সামহাও এমন ব্যবস্থা করতে হবে যাতে সেটা কি থাকে, ওয়ার্কেবল থাকে এবং তার ভিতরে যেন সেটিং না শুরু হয়। তো সেই জন্য আমরা কি করি, বিভিন্ন ধরনের অ্যাডমিক্সচার অ্যাড করি যেটাকে এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার বলা হয়, ঠিক আছে। ওই যে আমি একটা কার ইয়ে অন করা, মাইক অন করা, মিউট করো। এই কার কোন ইয়ে সুমাইয়া মিউট অল করে দাও তো। আচ্ছা আমি করে দিচ্ছি, ঠিক আছে। সো তাহলে দেখা যাচ্ছে যে এয়ার এন্ট্রেনিং সিমেন্ট যারা তার মধ্যে কি দিচ্ছি আমি, এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার দিচ্ছি। যেটা আগে বলেছিলাম না সিমেন্ট ওপিসি টাইপ 1A, তার মানে এই এটা থাকা মানে হচ্ছে সিমেন্টের মধ্যে এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার আছে। তো এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার মানে কি, আমি কি বাতাস ঢুকাই দিচ্ছি? নো, এয়ার এন্ট্রেনিং অ্যাডমিক্সচার মানে তার মধ্যে আমি এমন কোন এজেন্ট অ্যাড করছি, ইদার সেটা আমি যখন সিমেন্ট ম্যানুফ্যাকচার করছি তখন অ্যাড করতে পারি, অথবা যখন আমি কংক্রিট মিক্স করছি তখন অ্যাড করতে পারি। এই এয়ার এন্ট্রেনিং এজেন্ট হিসেবে আমরা বিভিন্ন এলিমেন্ট ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের রেজিন ইউজ করতে পারি, তারপরে বিভিন্ন ধরনের তোমার অ্যালকালিজ ইউজ করতে পারি, দেন তোমার এই যে তোমার বিভিন্ন যে অয়েল আছে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অয়েলও আছে যারা এয়ার এন্ট্রেনিং এজেন্ট বা ফোমিং এজেন্ট হিসেবে কাজ করে। কি করে তারা, যখন এটাকে সিমেন্টের মধ্যে বা কংক্রিটের মধ্যে অ্যাড করছি তখন তারা এর ভিতরে ছোট ছোট টাইনি এয়ার বাবলস তৈরি করে। এই এয়ার বাবলস গুলোর সাইজ হচ্ছে লেস দেন 0.5 মিলিমিটার। সো এই টাইনি এয়ার বাবলস গুলা কি করে, সিমেন্টের পার্টিকেলস গুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন হতে দেয় না। সো যখন তাদের মধ্যে ইন্টারঅ্যাকশনই হবে না তখন কি হবে, তাদের রিঅ্যাকশনই হবে না। তুমি পেস্ট বানাইছো ঠিকই, কিন্তু এই যে ছোট 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 টাইনি এয়ার বাবলস গুলো থাকার কারণে কি হচ্ছে, সিমেন্টের ইনগ্রেডিয়েন্ট গুলোর মধ্যে রিঅ্যাকশন হতে পারছে না, ফলে তাদের সেটিং শুরু হতে পারছে না। সো তাহলে কি করছে, আমি এয়ার এন্ট্রেনিং এজেন্ট দিচ্ছি এবং এটাকে আমি তখন ক্যারি করে নিয়ে আসছি, এবং যখন আমি এটাকে কম্প্যাক্ট করছি ভাইব্রেটর দিয়ে বা যাই হোক যেটা দিয়ে, তখন এই এয়ার বাবলস গুলা ভেঙে যাচ্ছে এবং বের হয়ে চলে যাচ্ছে, এবং আমি সেই সিমেন্ট মিক্সচারটাকে তখন প্রপারলি কম্প্যাক্ট করতে পারি। সো তাহলে দেখা যাচ্ছে যে এয়ার এন্ট্রেনিং, যেটা তোমাদের বইতে এই কথাটা বলা আছে যে এটা আমার ওয়ার্কেবিলিটিকে বাড়াচ্ছে, বাট এটা কিন্তু সেটিং টাইমকে এফেক্ট করছে না, কারণ সেটিংটা তো শুরুই হতে পারছে না, তাই না? সো সেটিং টাইম তোমার যা থাকার তাই থাকছে। যখন তুমি এটাকে এনে কাস্ট করছো, ঢালাই করছো, তখন থেকে তোমার সেটিং টাইমটা কাউন্ট হবে, কারণ তখন এয়ার বাবলস গুলো চলে যাবে, তখন পার্টিকেলস গুলোর মধ্যে ইন্টারঅ্যাকশন হবে এবং সিমেন্টটা গ্র্যাজুয়ালি তার প্লাস্টিসিটি হারিয়ে সেটিং হওয়া শুরু হবে, ঠিক আছে? সো তাহলে দেখা যাচ্ছে যে সিমেন্টের যে সেটিংটা সেটা বিভিন্ন ভাবে এফেক্ট হতে পারে, বিভিন্ন ফ্যাক্টরস আছে যেগুলো এটাকে এফেক্ট করে, যেমন ওয়াটার সিমেন্ট রেশিও, জিপসাম কন্টেন্ট, তার কম্পোজিশন, ফাইননেস ইত্যাদি। নরমাল কনসিস্টেন্সির মধ্যে সেম ফ্যাক্টরস। এখানে তোমরা দুটো টার্ম তোমাদেরকে পড়ানো হয়েছে, বইয়ের মধ্যে আছে ফ্ল্যাশ সেট এবং ফলস সেট। এই দুটো টার্ম কি তোমরা বুঝেছো?
অর্থাৎ আমরা যে সেটিং টাইম বের করি, ইনিশিয়াল সেটিং টাইম এবং ফাইনাল সেটিং টাইম, এই দুটো ছাড়াও সিমেন্টকে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজে লাগাই তখন এই দুই ধরনের সেটিং আমরা অবজার্ভ করি মাঝে মধ্যে, ডিপেন্ডিং অন দ্য কম্পোজিশন অফ দ্য সিমেন্ট ইনগ্রেডিয়েন্ট। এই দুটো কি টার্ম তোমরা বুঝেছো? কথা বলছো না কেন? কেউ শুনতে পাচ্ছ না? না ম্যাডাম, সম্ভবত ফ্ল্যাট সেট আর ফল সেট নিয়ে তো কিছু কি শুনি নাই তো ম্যাডাম। ম্যাডাম আছে বই। তুমি পড়ো নাই? না পড়ে চলে এসেছো ক্লাসে? ম্যাডাম ইনসাফিসিয়েন্ট জিপসাম থাকলে ম্যাডাম ফ্ল্যাট সেট তাহলে র্যাপটা ম্যাম পড়েছি কিন্তু ম্যাম বুঝিনি ব্যাপারটা। পড়েছে কিন্তু বুঝে না। একজন তো বললো সে নাকি শুনেই নাই। কে বললো এটা? এনিওয়ে, ফ্ল্যাট সেট এবং ফলস সেট এই দুটা খুবই ইম্পর্টেন্ট দুটো ফ্যাক্টর যেটা সেটিং এর সাথে রিলেটেড। ফ্ল্যাট সেট মানে কি? বলা হচ্ছে যে যখন আমার সিমেন্টের মধ্যে জিপসাম কম থাকবে, অর্থাৎ আমার জিপসামটাকে কেন দিচ্ছি মিক্সচারে? টু রিটার্ড দ্য রিঅ্যাকশন অফ C3A ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট। এখন যদি আমি সাফিসিয়েন্ট জিপসাম না দিই কম্পেয়ার টু দ্য পার্সেন্টেজ অফ ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট, কি হবে? যখন আমি এর মধ্যে পানি অ্যাড করব তখন ওই C3A দ্রুত রিঅ্যাক্ট করবে এবং খুব দ্রুত তখন সিমেন্টটাকে সেট করে ফেলবে। এটা হচ্ছে ফ্ল্যাশ সেট। অর্থাৎ আমার সেটে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ জিপসাম না থাকলে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট পানির কন্ট্যাক্টে আসা মাত্র রিঅ্যাক্ট করবে এবং জিনিসটা সেট হয়ে যাবে। তার ফলে এটা যদি দ্রুত সেট হয়ে যায় তাহলে কিন্তু এটাকে আমি আর নতুন করে শেপ দিতে পারবো না। তো ফ্ল্যাশ সেট মানে আসলেই পার্মানেন্ট সেট, মানে সে সেট হয়ে গেল, একে আর আমি এর ক্যারেক্টারিস্টিক্স কোনো চেঞ্জ করতে পারবো না। whereas ফলস সেট মানে এটা একটা ফলস সেট, মানে এটা আসলে সেট হয় নাই কিন্তু অ্যাপারেন্টলি লাগছে যে এটা সেট হয়ে গেছে। কেন এটা হয়? যে এটা হচ্ছে কি abnormal premature stiffening of cement occurs within a few minutes of mixing with water। অর্থাৎ পানি দেওয়ার কিছুক্ষণ পরে দেখা যাবে যে আমার উপরে সারফেসটা মনে হচ্ছে যে শক্ত হয়ে গেছে, কিন্তু তুমি যদি এটাকে চাপ দাও দেখবা যে ভিতরটা সফট। অর্থাৎ তুমি চাইলে তখনও সেটাকে আবার রিমোল্ড করে নতুন করে সেট করতে পারবে। বাট ফ্ল্যাট সেটের বেলা এটা যদি একবার সেট হয়ে যায় এটাকে আর তুমি নতুন করে সেট করতে পারবে না, এটা আসলেই সেট হয়ে গেছে যেহেতু C3A পানির সাথে রিঅ্যাক্ট করে ফেলছে। আর ফলস সেটটা কি? একটা প্রিম্যাচুর স্টিফেনিং অ্যাপারেন্টলি হয় যেটা তুমি চাইলে আবার রিমোল্ড করতে পারো। এটা হয় কেন? এটা জিপসামের রিঅ্যাকশনে পানির সাথে রিঅ্যাকশনের জন্য হয়ে থাকে। অর্থাৎ জিপসাম যখন পানি অ্যাড করা হয় সেটিং এ আমার এই প্রসেসে হাইড্রেশন প্রসেসে, তখন কি করে জিপসাম তখন এই পানি নিয়ে নেয়, কারণ জিপসামের ভিতরে পানির অভাব থাকে। এই অভাবটা কেন থাকে? একটা হচ্ছে আমি যদি যখন জিপসামকে ক্লিংকারের সাথে মিক্স করি, ক্লিংকারটা যখন আমি ক্লিন থেকে বের করি, বের করার পরে এটাকে ঠান্ডা করতে হয়, ঠান্ডা করে তারপর তার সাথে জিপসাম পাউডার মিক্স করতে হয়। কিন্তু যদি আমি ভালো মতো ঠান্ডা না করে গরম ক্লিংকারের সাথে যদি জিপসাম মিক্স করি তখন কি হয়? জিপসাম তার পানি হারায় ফেলে। ফলে যখন আমি সেটিং এর সময় পানি অ্যাড করব তখন জিপসাম ওইখান থেকে পানি নিয়ে নেয় এবং অ্যাপারেন্টলি একটা মানে শক্ত সারফেস তৈরি করে ফেলে। আবার যদি হতে পারে যে আমার কোনো কারণে সিমেন্ট যখন আমার ফর্ম হচ্ছিল তখন জিপসাম বিভিন্ন কারণে সেমি হাইড্রেটেড বা অ্যানহাইড্রেটেড হয়ে গেছে, তখন কি করে সে তখন ওইখান থেকেও পানি নিয়ে যে সিমেন্টটা জিপসামটা রিঅ্যাক্ট করতে পারে। আবার বিভিন্ন ধরনের অ্যালকালি সল্ট আছে যেগুলো লাইমস্টোনের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে ক্যালসিয়াম কার্বনেটে কনভার্ট হয়, তখন এই ধরনের ফলস সেট তৈরি হয়। তো তাহলে ফলস সেট এবং ফ্ল্যাট সেটের পার্থক্যটা হচ্ছে যেটা একটা ফলস সেট এটাকে চাইলে আমি রিমোল্ড করে আবার নতুন করে সেট করতে পারবো, বাট ফ্ল্যাট সেটের বেলা যদি হয়ে যায় সেটিং তাহলে এটা আর সেট করা যাবে না। এখন সবাই বুঝেছো জিনিসটা? বুঝতে পেরেছো? ফলস সেট এবং ফ্ল্যাট সেট বুঝেছো? ইয়েস ম্যাম। ওকে, সো তাহলে দেখা যাচ্ছে যে আমার এই যে কম্পোনেন্টস গুলো আছে এগুলোর উপর ডিপেন্ড করে আমার সেটিং টাইমটা ভ্যারি করে। তাহলে আমি যদি সেটিং টাইম বাড়াতে চাই তাহলে আমি কোনটাকে বাড়াবো? সেটিং টাইম বাড়াতে চাইলে কাকে বাড়াবো?
C2S কে বাড়াবো, আর যদি আমি ফাস্টার করতে চাই তাহলে C3S কে বাড়াবো। সো আমরা একই ভাবে যখন আমরা সেটিং টাইম বের করব, আমরা যদি ভিডিওটা দেখি, আবার সেটিং এর ভিডিওটা একটু শেয়ার করি। C2S না C2S। আচ্ছা, আমরা এখন আবার একটু ভিডিওটা শেয়ার দেই। এক্সপেরিমেন্ট তোমরা শুনতে পাচ্ছ? We will be using the water percentage achieved from this experiment. তোমরা কি কথা শুনতে পাচ্ছ ভিডিওর? Yes ma'am. ওকে, তো তাহলে এখানে যেটা বললো যে আমরা সেটিং করার জন্য তাহলে কি পরিমাণ পানি নিব, যে পরিমাণ পানি আমার The difference between জন্য আমি পাচ্ছি, অর্থাৎ আমার সিমেন্ট পেস্টটাকে আগে নরমাল কনসিস্টেন্সি বের করতে হবে, তারপরে সেটিং বের করার জন্য ওই পরিমাণ পানি মিক্স করে একটা পেস্ট রেডি করতে হবে সেটিং টাইম বের করার জন্য। Between experiment 1 and 2 is that we will use the needle end of the Vickers apparatus. তাহলে এখানে পার্থক্যটা দেখো, সেটিং এর জন্য আমরা কি ইউজ করছি? নিডল। আমরা নরমাল কনসিস্টেন্সির জন্য ইউজ করেছিলাম কি? প্লাঞ্জার, 10 মিলিমিটার ডায়ার প্লাঞ্জার, আর এখানে আমরা ইউজ করছি নিডল। In experiment number 2 for penetration. আমরা এখানে একই প্রসেসে মিক্সিং করব যেভাবে আমরা নরমাল We have to prepare the cement paste following the same procedure. Cement paste, you can see, moist room for 30 minutes. তাহলে দেখা যাচ্ছে যে সিমেন্ট পেস্টটা রেডি করার পরে আমরা Get সেটাকে the normal consistency. আচ্ছা ম্যাম, এখানে সেটিং টাইম বের করার ক্ষেত্রে বলো কে কোশ্চেন করলাম, কই চলে গেল? After preparing the cement কোশ্চেন ছিল, বলো ভিডিওটা দেখে নি তারপর কোশ্চেনটা করো, আগে ভিডিওটা দেখে নাও। paste, we have to keep it in a moist room for 30 minutes. After 30 minutes, we'll make the first penetration test. অর্থাৎ আমরা কি করব, সিমেন্ট পেস্টটা বানানোর পরে নরমাল আচ্ছা ম্যাম, এখানে সেটিং টাইম বের করার জন্য আমরা শুধু সিমেন্ট আর পানির একটা করতেছি, কিন্তু যদি এখানে এগ্রিগেট মেশানো থাকে তাহলে তো সেটিং টাইমটা কি চেঞ্জ হয়ে যাবে? এগ্রিগেট কি তোমার রিঅ্যাকশন করে? এগ্রিগেট তোমরা যেগুলো ইউজ করছো ফাইন এগ্রিগেট কোর্স থেকে, তাদের কি রিঅ্যাকশন হয়? তারা তো ইনার্ট ম্যাটেরিয়াল। পানিটা দিচ্ছ কি জন্য? না, সিমেন্টের রিঅ্যাকশনের জন্য, তাই না? সিমেন্টের রিঅ্যাকশনে চেঞ্জ করতে হলে তাহলে তার কনস্টিটিউয়েন্টস চেঞ্জ করতে হবে, অথবা সিমেন্টে তো মিক্সচার আকারে থাকবে। হ্যাঁ, তো সিমেন্ট কি করবে? সে যখন সেট হতে থাকবে তার সাথে কি বলছি আমরা, সিমেন্ট একটা বাইন্ডিং ম্যাটেরিয়াল, সে তার সাথে আমি যা যা মিক্স করব তাদেরকে মিলায় সে একটা কম্বাইন্ড একটা ম্যাশ তৈরি করবে, একটা কম্বাইন্ড ম্যাশ হবে, তাই না? তার সাথে তুমি যাই দাও সে সবগুলোকে মিলে আটকায় ফেলবে তার চেইনের ভিতরে। সে ধর একটা চেইন অফ বন্ড তৈরি করছে, আর চেইনের ভিতরে যারা যারা তার সাথে আমি দিচ্ছি তাদেরকে সবাইকে নিয়ে সে সেই চেইনটা ফর্ম করছে, তাদেরকে তার ভিতরে আটকে ফেলছে, তাই না? সো সেখানে সেটিংটা হচ্ছে কার? সিমেন্টে। ওই অ্যাগ্রিগেটের তো সেটিং হচ্ছে না, অ্যাগ্রিগেট ওই বন্ডের ভিতরে আটকা পড়ছে, যে তারা একটা তখন একটা কম্বাইন্ড ইউনিট মাস তৈরি করছে, তাই না? বুঝছো জিনিসটা? এই অনলাইন ক্লাস নিয়ে আসলে মুশকিল, রেসপন্স ঠিক মতো বোঝা যায় না, বুঝলো কি না বুঝলো। এনিওয়ে, তাহলে সেটিং এ দেখা যাচ্ছে যে আমরা 30 মিনিট পরে ফার্স্ট রিডিংটা নিব, যেহেতু 30 মিনিট আসলে সেটিং হয় না, শুরু হয় না, সো আমরা যদি মিডলটাকে ছেড়ে দিই তাহলে দেখা যাবে এটা ফুল পেনিট্রেট করে ফেলছে। এই দেখো ফুল পেনিট্রেশন হয়ে গেছে, কাটাটা 0 তে চলে এসেছে। As you can see, for first penetration test, the reading is 40. We have to repeat this at 15 minutes interval until a penetration less than 40 mm is achieved. When penetration starts to decrease, we have to take reading more frequently at 5 minutes interval until a penetration less than 25 mm is achieved. তাহলে আমরা As you can see, after 110 minutes, যতক্ষণ পর্যন্ত পেনিট্রেশন লেস দেন 25 মিলিমিটার না হচ্ছে, কারণ কি আমরা বলছি যে আমাদের নরমাল সেটিং টাইম কি, ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে যখন নিডলটা 30 সেকেন্ডে 25 মিলিমিটার পেনিট্রেট করবে। আমরা শুরু থেকে দেখতেছি যে এটা পেনিট্রেট হচ্ছে ফুল মানে 40 মিলিমিটার। উইথ টাইম গ্র্যাজুয়ালি এটা কমতে থাকে, অর্থাৎ আমার যত টাইম যাবে তত
জিনিসটা সলিডিফাই হতে থাকবে এবং সেটিং শুরু হবে। সো ইনিশিয়াল সেটিং টাইম ধরবো কোন সময়টা, মিক্সিং এর পরে যতক্ষণ পরে ওই সিমেন্ট পেস্টের ভিতরে এই নিডলটা, যে নিডলটা দিয়ে আমি টেস্ট করছি সেই নিডলটা 25 মিলিমিটার পেনিট্রেট করবে। তো এখানে দেখা যাচ্ছে যে সার্টেন একটা টাইম পরে ধরো 110 মিনিট বা 120 মিনিট হোয়াটএভার, তখন দেখা যাচ্ছে যে রিডিং ইজ লেস দ্যান 25। যেখানে আমার এইটুকু থাকলে রিডিং 25 হতো, সেখানে আমরা পাচ্ছি রিডিং 22। তো তার মানে আমার ইনিশিয়াল সেটিং টাইম আমরা এখান থেকে penetration less than 25 millimeter is achieved, which is the initial setting time. We have to make each penetration. সো তাহলে দেখা যাচ্ছে যে সেটিং টাইমের জন্য কিন্তু আমাকে অনেকবার পেনিট্রেট করতে হচ্ছে, তাই না? একই সিমেন্ট পেস্টের মধ্যে আমি কিছুক্ষণ পর পর পেনিট্রেট করছি। এখন এই যে পেনিট্রেশন গুলো আমরা কতক্ষণ পর পর নিব? এক হচ্ছে যে যখন আমরা যতক্ষণ ফুল রিডিং পাচ্ছি, অর্থাৎ আমার দেখা যাচ্ছে আমি পেনিট্রেট করছি 30 মিনিট পর যখন শুরু করলাম দেখা গেল পুরাটা ঢুকে গেল, তখন আমরা 15 মিনিট পর আবার আরেকটা রিডিং নিব। তো যতক্ষণ আমরা ফুল রিডিং পাবো ততক্ষণ আমরা 15 মিনিট পর পর রিডিং নিব। কিন্তু যখন আমি দেখবো যে রিডিং কমতে শুরু করেছে, অর্থাৎ ধরো 38, 37 পাচ্ছি, তখন আমাকে খুব ফ্রিকোয়েন্ট রিডিং নিতে হবে। কারণ যখন তার সলিডিফিকেশনের প্রসেসটা শুরু হতে যায় তখন তার সেটিংটা খুব ফাস্টার হতে থাকে, অর্থাৎ রিঅ্যাকশনটা তখন অনেক ফাস্টার হয়। তো সেই কারণে তখন আমাদেরকে কিছুক্ষণ পর পর রিডিং নিতে হবে এবং মাথায় রাখতে হবে এইটা কিন্তু আমাকে অবশ্যই ময়েস্ট রুমে রাখতে হবে এবং ময়েস্ট কন্ডিশনে হিউমিডিটি টেম্পারেচার মেইনটেইন করে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে আমাদেরকে কত টেম্পারেচারে রাখতে হবে, হিউমিডিটি থাকতে হবে অবশ্যই 50% এর বেশি এবং টেম্পারেচার থাকতে হবে কি, রুমের টেম্পারেচার থাকতে হবে কতটুকু ময়েস্ট রুমে, বলো তো কোথায় রাখতে হবে আমাদের? 23, এটা তো পানিতে, হ্যাঁ ময়েস্ট রুমের টেম্পারেচার থাকতে হবে 23% এর বেশি প্লাস মাইনাস 1.7 ডিগ্রি সেলসিয়াস। সো এরকম ময়েস্ট কন্ডিশনে আমাদেরকে রেখে কিন্তু টেস্ট করতে হবে। আমরা নরমাল টেম্পারেচার রুমে রাখলে পরে খুব দ্রুত জিনিসটা সেট করে যাবে। তো তাহলে দেখা যাচ্ছে যে আমাকে কিন্তু এখানে সেভারাল টাইমস পেনিট্রেট করতে হচ্ছে। তো তাহলে এক একটা পেনিট্রেশনের মধ্যে কিন্তু একটা সার্টেন ডিসটেন্স আমাকে মেইনটেইন করতে হবে, ঠিক আছে? সেটা কতটুকু? The final setting time 5 millimeter. আবার Needle does not sink visibly into the pen. আবার যখন তোমার দেখা যাচ্ছে যে এজ থেকে অর্থাৎ সাইড থেকেও কিন্তু একটা সার্টেন ডিসটেন্স রাখতে হবে, কতটুকু রাখতে হবে? 10 মিলিমিটার। এক্স্যাক্টলি। কেন এটা মেইনটেইন করতে হবে? আমার দুইটা পাশাপাশি পেনিট্রেশনের মাঝখানে যদি সাফিসিয়েন্ট ডিসটেন্স না থাকে তাহলে কি হবে, আগের পেনিট্রেশনের একটা ইমপ্যাক্ট পরেরটাতে চলে আসবে। ইন দ্য সেম ওয়ে তুমি যদি খুব দেয়ালের কাছাকাছি রিডিং নাও কি হবে, এই দেয়ালের একটা রেজিস্ট্যান্স আছে না, ল্যাটারাল রেজিস্ট্যান্স, যে কারণে দেখা যাবে পেনিট্রেশনটা প্রপারলি হবে না, অর্থাৎ সেটা রিডিংটা এরোনিয়াস হবে। সেই কারণে দেয়াল থেকে সাফিসিয়েন্টলি দূরে পেনিট্রেশন গুলো করতে হবে, অর্থাৎ মাঝখানে আশেপাশে। এই প্রিকশন গুলো অবশ্যই 10 millimeter away from the inner side of the mold. The final setting time কখন হবে? যখন দেখা যাবে সারফেসটা এতটাই শক্ত হয়ে গেছে যে এখানে পেনিট্রেশন আমরা is obtained when the needle does not sink visibly into the pen. এই যে দেখো এখানে পেনিট্রেশন হচ্ছে না, অর্থাৎ স্কেলে ফুল থেকে যাচ্ছে, অর্থাৎ কোনো পেনিট্রেশন হচ্ছে না। সো যতক্ষণ পরে আমরা এটা পাবো দ্যাট ইজ দ্য ফাইনাল সেটিং টাইম, ঠিক আছে? সো আমরা আচ্ছা, সো তাহলে দেখা যাচ্ছে যে আমরা এরকম একটা টেবিল পাচ্ছি, সেই টেবিলটাকে একইভাবে প্লট করছি। এখানে প্লট করছি কি ডেপথ অফ নিডল পেনিট্রেশন ভার্সেস টাইম ইল্যাপস। সো আমরা দেখা যাচ্ছে যে অনেক টাইম ধরে 40 রিডিং পেয়ে যাচ্ছে। গ্রাফে আমাদের সবগুলা প্লট করতে হবে না, আমরা লাস্টের 2-3টা ভ্যালু, অর্থাৎ দেখো আমি কিন্তু 30 মিনিট পর থেকে রিডিং নিয়েছিলাম, কিন্তু আমি কিন্তু এখানে 30 মিনিটের পর থেকে ভ্যালুগুলা দিচ্ছি না। আমার লাস্টের প্লটিং আমি হয়তো দুইটা, হয়তো আমি এই 60 মিনিটের থেকে প্লটিং শুরু করলাম বা 48 থেকে শুরু করলাম, হোয়াটএভার। এখান থেকে করে আমাকে গ্রাফটা পেতে হবে বেস্ট ফিট কার্ভ। সেখান থেকে পাওয়ার পর আমি 25 মিলিমিটারের করসপন্ডিং ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে আমার ইনিশিয়াল সেটিং টাইম। সো দেখো এখানে আমি কিন্তু দুটো ব্রেক লাইন দিয়েছি, তার মানে কি আমার যেহেতু 0 থেকে রিডিং এর দরকার নাই, তাই না? সেক্ষেত্রে চাইলে আমি এখানে ব্রেক লাইন দিয়ে আমার যেই রেঞ্জ অফ ইন্টারেস্ট, যেমন নরমাল কনসিস্টেন্সির বেলা আমরা পানি নেওয়া শুরু করেছি কত থেকে? আপনার কথা কেটে কেটে আসছে।
আচ্ছা নরমাল কনসিস্টেন্সির বেলা আমরা কি করেছিলাম, আমরা পানি নিয়েছিলাম ধরো 22 থেকে বা 24 থেকে, তাহলে 24 থেকে নিলাম কতটুকু 26% পানি বা 27% পানি, তো তাহলে আমার রেঞ্জ অফ ওয়াটার পার্সেন্টেজ কত, খুব কম 3 থেকে 4%। তাহলে আমি যদি এখন 0 থেকে ভ্যালুগুলো প্লট শুরু করি 0 1 2 3 4, তাহলে দেখা যাবে যে আমার ভ্যালুগুলো অ্যাকচুয়াল যে ভ্যালুগুলো আমার নিয়ে আমি কাজ করছি সেগুলো খুব ন্যারো রেঞ্জে হয়ে যাবে। ইন দ্য সেম ওয়ে যখন আমি পার্সেন্টেজ অফ ওয়াটার নিচ্ছি, সরি ডেপথ অফ পেনিট্রেশন নিচ্ছি, সেম একই ভাবে দেখা যাচ্ছে যে আমার ভ্যালুগুলো কি, আমি 10 মিলিমিটার পেনিট্রেশন দরকার, তাহলে আমার 0 to 15 রেঞ্জের ভ্যালুগুলোই আমার মেইন দরকার, বা 20 রেঞ্জ। আমি যদি 0 to 40 প্লট করি তাহলে আমার যেইটুকু অংশ আমি ডাটা পাচ্ছি নরমাল কনসিস্টেন্সির জন্য সেটা অনেক কম জায়গা নেবে, ফলে গ্রাফটা দেখতে খুব বাজে লাগে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমার যে ডাটা রেঞ্জকে আমি প্লট করব সেইটাকেই ফোকাস করব, সেইটুকুই প্লট করব এবং এখানে ব্রেক লাইন দিয়ে দিব, ঠিক আছে? সো এইভাবে আমরা গ্রাফটাকে প্লট করব, একইভাবে নরমাল কনসিস্টেন্সি এবং সেটিং এর জন্য সেম একই প্রসিডিউর ফলো করব। সেখান থেকে আমি ইনিশিয়াল সেটিং টাইম পেলাম এবং এখান থেকে ফ্র্যাকশনাল পেলাম, আমরা এটাকে নিয়ারেস্ট 1 মিনিটে এক্সপ্রেস করব। সো এইভাবে আমরা সেটিং টাইম বের করব। সো এইটুকু ছিল আমাদের আজকের ক্লাসের এক্সপেরিমেন্ট। এখন আমরা কি করব, আমাদের এক্সপেরিমেন্টের ডাটা তোমাদেরকে দিয়ে দিব এবং সেটা দিয়ে তোমরা তোমাদের নিজেদের এক্সপেরিমেন্ট গুলা ক্যালকুলেশন সব দেখাবো, যেগুলোর ফরম্যাট অলরেডি তোমাদেরকে দিয়ে